করতেছে। ওকে, চালু হ্যাঁ, হয়েছে। একটা কথা হ্যাঁ, হ্যাঁ। বলছি, আমার অর্ডারটা একটু যদি দেখতেন। ভাই ওনারটা একটু করি, তারপরে করতেছে। আপনার কি প্রবলেম ছিল, এটা ক্লায়েন্ট কি বলছিল? এটা হচ্ছে ওনার রিকোয়ারমেন্ট, এখানে যেগুলো আছে আর এই দুইটা পিকচার, এগুলো হচ্ছে ওনার আপনি একটু রিকোয়ারমেন্ট। শর্ট করে বলে দেন, আমাদের পড়তে পরে বুঝতে একটু সময় লাগবে, আপনি একটু শর্ট করে বুঝিয়ে ফেলেন যে কি করতে চাইছে বা কি আসবে। আমার উনি হয়তো চাইছিল যে ওনার যে সাইটটা আছে এটা একটা ইনস্ট্রাক্টর লিডিং স্কুল, ঠিক আছে। এখানে আচ্ছা উনি চাচ্ছে যে যে দুইটা ক্লাস শিডিউল করে দেওয়ার জন্য, আর হচ্ছে যাতে যে কোনো স্টুডেন্ট সোশ্যাল বটনের মাধ্যমে লগ ইন করতে পারে এরকম সিস্টেম করে দেওয়ার জন্য। এখন আমি আচ্ছা ওইভাবে করছি, কিন্তু উনি বলতেছে যে এটা এখনো হয় নাই, এখন আমি বুঝতে পারতেছি না আসলে। আচ্ছা, লেকচার নোট থাকতে হবে। আচ্ছা, এতক্ষণ পরে ক্লাসে জয়েন। আচ্ছা, লেকচার নোট, তারপর হচ্ছে টিচার নোট, ডাউনলোড মেটেরিয়াল এন্ড অ্যাসাইনমেন্ট, কুইজ এন্ড এটসেট্রা। আচ্ছা, আপনি কি দিয়ে কাজ করছেন এটা? ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস দিয়ে করছেন? থিম নিছেন? কোন থিম দিয়ে কাজ করছেন? ওনার এগুলো সবগুলো সেট আপ করা আছে, এই যে আমি এখানে আচ্ছা দেখাই, এটাতে আমি যদি লগ ইন করি, এই যে বটন গুলো এইগুলো আমি নিজে নিয়ে আসছি, মানে আমি সেট আপ করছিলাম আর কি, যে আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা করছেন সমস্যা নাই, কিন্তু এখানে ওনার যে জিনিসগুলো রিকোয়ারমেন্ট গুলো আছে ওটা করছেন কিনা এটা একটু দেখি। আচ্ছা, এটা কি টিউটোরিয়াল ওয়েবসাইট, মানে টিউটোরিয়াল ওয়েবসাইট এরকম কিছু, বা ট্রেনিং রিলেটিভ বা কোন কোর্স সেল করছে? ডাব্লিউপি এলএমএস এর ওয়েবসাইট। ওকে, আচ্ছা, এখন উনি চাইতেছে নোট, তাহলে এটা তো কোর্সের আওতাধীনই দেওয়া যায়, কোর্সের আওতাধীনই তো দেওয়া আছে। এগুলো আপনি কোর্স, উনি এগুলো দিয়েছে যে যেমন লাইভ ট্রেনিং, এটা ইয়া হবে, আর টাইম আচ্ছা, এন্ড প্লেসটা দেওয়া দেওয়া লাগবে, এরকম একটা ছিল আর কি। প্লেস এন্ড টাইম জোন কোথায় দিবেন, প্লেস এন্ড টাইম জোনটা? এগুলো আমি কোর্স শিডিউলের মধ্যে দিছিলাম, কিন্তু ওনারা বলতেছে এখনো এটা কমপ্লিট হয় নাই, মানে উনি বলতেছে আর কি, ক্লায়েন্ট বলতেছে। তাহলে উনি, আচ্ছা, প্লেস এন্ড টাইম জোনটা তো বলছে ইভেন্ট প্লাগইন, ইভেন্ট কি বিষয়টা, যেমন অফার টু লাইভ ট্রেনিং, আপনি এখানে দেখবেন যে WPLMS যদি ইউজ করে থাকেন ওইখানে আবার ইভেন্ট স্যার আছে। এটা ইভেন্টের কাজ স্যার। হ্যাঁ হ্যাঁ, ইভেন্ট আছে, ইভেন্ট করা যায়। এটা হচ্ছে ইভেন্টের, আপনি কাজগুলো একটু বুঝেন, আমি একটু বলেই দিয়েছি, আপনি একটু ইয়েতে যান, আগে এটাতে যান, আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট গুলা। শুনুন, এখানে কিন্তু ব্যাকেট দিয়ে বলে দিছে যে ব্যাকেট যেগুলা, ইচ কোর্স উইল বি ডিজাইন বাই দ্য অথর, মানে মি, মানে যে আপনাকে কাজ দিয়েছে ওনার একটা অ্যাকাউন্ট থাকবে, ওই অ্যাকাউন্টের আওতাভুক্ত প্রত্যেকটা কোর্স থাকবে, যতগুলা কোর্স আছে সবগুলা কোর্স। তার মানে এখানে অ্যাডমিন একজনই এবং টিচারও একজনই। ওকে, দেন হচ্ছে কোর্স আর অফার্ড ফর লাইভ ট্রেনিং বাই ইনস্ট্রাক্টর এট এ লোকেশন, course are offered for live training by instructor at a location, place and টাইম জোন। তার মানে এটা হচ্ছে ইভেন্ট, একটা প্লাগইন আপনার WPLMS এর সাথে জড়িত থাকে। WPLMS নামে একটা থিম আছে, আপনি যদি কোন থিম ইউজ করছেন আমি এটা একটু দেখবো স্যার ওই এটা থিমে। এলএমএস এ ইউজ করছে। আচ্ছা, ওইটার মধ্যে আপডেট ভার্সনের থিমটা যদি হয়ে থাকে তাহলে ওইটাতে ইভেন্ট সিস্টেম আছে। আপনি ইভেন্টের মাধ্যমে ওই পোস্ট গুলা করবেন যে কোন দিন কতটা সময়, কি কবে কোথায় কখন শুরু হবে, জাস্ট একটা নর্মাল ফেসবুক পোস্টের মতো বা ওয়ার্ডপ্রেসের ব্লগ পোস্টের মতো। এই হচ্ছে বিষয়টা গেল। দেন হচ্ছে কোর্স কন্টেইনস অল দ্য ম্যাটেরিয়াল, লেকচার নোট, টিচার নোট, ডাউনলোডস ম্যাটেরিয়াল, অ্যাসাইনমেন্ট, কুইজ এটসেট্রা। ওকে, এই জিনিসগুলা হবে কি, আপনি যে কোর্স রেডি করছেন না, যেমন একটা কোর্স ডিজাইন করছেন ওয়ার্ডপ্রেস আর ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন A to Z এরকম, বা বেসিক টু অ্যাডভান্স এরকম একটা কোর্স দিচ্ছেন। তো এই কোর্সটা রেডি করছেন, এটার ভিতরে কি লেকচার গুলো অ্যাসাইন করছেন না, যে সেকশন 1, লেকচার 1, লেকচার 2, লেকচার 3, এখানে আবার কুইজের সিস্টেমও করা যায়। তো এইভাবে একটা, এখন নোট গুলা কি একটা ভিডিওর আওতাধীন ওইখানে নোট গুলো অ্যাড করে দেওয়া যায়, যে এখানে সাপোর্টেড কোনো নোট লাগবে কিনা, PDF ফাইলগুলো এখানে অ্যাড করে দেওয়া যায়। এই হচ্ছে বিষয়টা। তার মানে সেকেন্ড যে ব্যাকআপ অপশনটা, এটা হচ্ছে আপনি যে কোর্সটা রেডি করছেন ওই কোর্সের আওতাধীন এই জিনিসগুলো দেওয়া যায়। এখন আসি নেক্সট, স্টুডেন্ট উইল রেজিস্টার ইন্টার দেম সেলস ডিরেক্টলি অন দেয়ার প্যারেন্ট ইফ দে আর দ্য মেন্টরস। কি বলছে এটা? স্টুডেন্ট উইল রেজিস্টার enter themselves directly on their parents if they are minors। আচ্ছা, এটা হচ্ছে দিলেও হবে না দিলে এরকম কিছু মনে বোঝাচ্ছে, আমি কনফিউজ লাগতেছে কথাটা। আচ্ছা, পরটাতে আসি, কোর্স উইল স্টার্ট
to repeat on the day of the class, and class time table is scheduled by the teacher. আচ্ছা, once deemed, the student has access to the material for an year. ওকে, এখন এখানে বিষয়টা আছে, এখানে কিছু কিছু বিষয় আছে, যেমন কোর্স শিডিউল। এখানে লাইভ ক্লাসের যদি কিছু বিষয় থাকে, লাইভ ক্লাসের বিষয় যদি থাকে, তাহলে হচ্ছে জুমের প্লাগইনটা দিয়ে এটার একটা কোর্সের লিংক দিয়ে এখানে বসায় দেওয়া যায় ওইটা। টাইম শিডিউলটা হ্যাঁ ক্লাস শিডিউলের মধ্যে দিয়ে দিছি, মানে ক্রিয়েটে কোর্সের মধ্যে যখন এগুলো করছি তখন ক্লাস শিডিউলের মধ্যে ছিল। আচ্ছা আচ্ছা, এখন নিচে উনি কি বলছে, কোন জায়গাটা হয় না বা কি কি বাকি রয়েছে, এটা কিছু বলছে? উনি বলতেছে যে এই যে এখানে লিখছে হোয়ার ডুইং অ্যানাদার থিংস এন্টারলি, মানে আমি যেগুলো করছি উনি বলতেছে এগুলো হয় নাই, যে উনি আবার এই রিকোয়ারমেন্ট গুলো দিয়েছে। আচ্ছা দেখি একটু ওনার মেসেজ গুলো দেখি, মেসেজ গুলো একটু দেখি কি বলছে। এটা আজকে অনেক দিন যাবত, মানে মিনিমাম বলা যায় 1 মাসের মতো মানে এরকম হয়ে আছে। আচ্ছা, এখানে প্রবলেমটা বুঝতে পারছি, উনি আটকাইছে কোন জায়গায়, আপনার মনে হয় লগইন সিস্টেমটার মধ্যে উনি আটকাইছে। উনি চাচ্ছে আলাদা আলাদা অ্যাক্সেস হবে, টিচারের জন্য আলাদা অ্যাক্সেস, স্টুডেন্টের জন্য আলাদা অ্যাক্সেস, প্যারেন্টের জন্য আলাদা অ্যাক্সেস। আমারও তাই মনে হয়, এইটা চাচ্ছে উনি, এইটাই চাচ্ছে, ওটার জন্য আপনাকে বলছে আটকাই দিতেছে। কিন্তু এখন WPLMS এর মধ্যে তো এই সিস্টেমটা নাই। এটা আবার পাওয়া যায় স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম যেগুলো আছে ওইটার মধ্যে এই সিস্টেমটা আছে। এটা বাজেট কত, কাজে বাজেট কত? মাত্র $10। ভাই $10 এটা তো আপনি কাউকে হায়ার করে কিছু করাতে পারবেন না। কাজটা নিয়ে আমার যে ট্রেনার ছিল ওনাকে আমি বলছি যে স্যার এইরকম $10 একটা কাজ আসছে, আপনি একটু দেখেন। স্যার বলছে যে তুমি কাজ নাও, সমস্যা নাই। কিন্তু স্যার আমাকে হেল্প করবে বলে আর হেল্প করে নাই, এটাই হচ্ছে মেইন সমস্যা। পরে আমি ইউটিউব তারপর গুগল বা আমার যারা বেসমেট আছে তাদের সাহায্যে কিছুটা কাজ করছি। এখন উনি বলতেছে যে হয় নাই, এই আর কি। ওইটা এইভাবে হবে না, এটা হবে না। এটা হচ্ছে কিছুটা আপনি যদি এখন এই ধরনের থিম যত এলএমএস আছে, এলএমএস সিস্টেমে তো লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমে তো প্যারেন্টের এখানে কোনো অ্যাক্সেস নাই। স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম যেগুলো আছে, আরেকটা কথা, হ্যাঁ হ্যাঁ, উনি যদি জুমের বিষয়ে যদি ফোর্স করে, তাহলে জুমটা হচ্ছে যে উনি ওই থিমটা ছিল যে মাস্টার স্টাডি নামে একটা থিম ছিল, ওইটাতে জুম আছে অটোমেটিক্যালি। না না, এটাতে প্রবলেম না, এখানে ক্লায়েন্টটা হচ্ছে লগইন সিস্টেম নিয়ে প্রবলেম। হ্যাঁ, আর এরপরে হ্যাঁ স্কুল থিমটাতে ওইটা তো আপনি দেখছেন, আমি যে জিপিএল ভার্সনটা পাইছি আমাকে দিছিল, তো ওখানে তো মানে টিচার হিসেবে ইনস্ট্রাক্টর আলাদা লগইন করতে পারে, এরপরে হচ্ছে যে স্টুডেন্ট হিসেবে আলাদা লগইন করতে পারে ওই থিমে। ওইটা আছে? হ্যাঁ হ্যাঁ, ওইটা আছে স্কুলে, মেবি ওইটা আছে। স্কুলে এটা যদি থাকে তাহলে এমডি মাসিউদ্দিন নাকি, হ্যাঁ মাসবা তো নাম ভাই, নাকি আমি কোনো ভুল বলছি না সঠিক বলছি? মিসবা না মেজবা ভাই, সরি মিসবা ভাই, আপনি লিঙ্কন ভাইয়ের সাথে একটু কন্ট্যাক্ট করেন, ওনার কাছে একটা থিম আছে স্কুল মেবি কি জানি, এটা ওনার একটা ক্লায়েন্ট, এটা জিপিএল ভার্সন আছে, আমাকে থিম চেঞ্জ করতে নিষেধ করছে। তাহলে তো এটা একটা সমস্যা। এখন ওনাকে বোঝাতে হবে, ওনাকে বলেন যে আপনার এই থিমে এই সিস্টেমটা করা যায় না, এই থিমটা করা যায় না। আপনি আরেকটা কাজ করতে পারেন, এখানে আরো কিছু কিছু বিষয় আছে, হয়তো আলাদা আলাদা লগইন সিস্টেম করা যায়। কারণ থিমের ভিতরে তো একটা বিষয় আছে, আমি লগইন সিস্টেম করলাম আলাদা আলাদা অ্যাক্সেস দিয়ে, স্যার এগুলো থিম এডিটিং করে করা লাগবে স্যার, পিএইচপি কোডিং করে স্ক্রিপ্ট দিয়ে। এখন আমি তো এত ডেভেলপমেন্টে এখানে যাবো না ভাই $10 জন্য। এখানে তো যে এখানে বিষয়টা হচ্ছে আমি এজ এ প্যারেন্ট লগইন করার পর কি কি পাওয়ার থাকবে, উনি কি কি দেখতে পারবে, কি কি দেখতে পারবে না, এই বিষয়গুলো আছে না, তো এই জিনিসগুলো তো একজন উনি দিয়ে দিয়েছে যে এখানে প্যারেন্টস কি কি করতে পারবে, চাইল্ড কি কি করতে পারবে, টিচার, অথর, অ্যাডমিনিস্ট্রেটর। সাইন আপ মাইসেলফ টু টেক এ কোর্স। আচ্ছা, এখন কথা হচ্ছে এইটা এখন ওনাকে, এখন আপনার ইনশিওর হওয়া লাগবে আপনি যে থিম ইউজ করতেছেন এই থিমের ভিতরে অপশনগুলো আছে কিনা। আপনি একটু কাজ করেন, আপনি কি থিম ইউজ করতেছেন, এটা থিম ফরেস্টে যান, গিয়ে ওই থিমের বৈশিষ্ট্যগুলো কি কি আছে একটু দেখেন, ওইখানে ওই ফাংশনটা আছে কিনা। স্যার এটা তো ওয়ার্ডপ্রেস থিম ওয়াল দ্যাটে ক্লিক করেন, তাহলে তো থিমের নামটা চলে আসবে। ওয়ার্ডপ্রেস থিম ইজ দ্যাট, মিসবা ভাই? জি না, উনি তো নাম অবশ্যই জানে, বা ওই WPLMS আমি দেখাচ্ছি, এটা লেখা আছে এখানে। WPLMS হলে আমি শিওর ভাই এটাতে কোনো এই ধরনের সিস্টেম নাই, কারণ WPLMS নিয়ে আমি কাজ করছি। আমি যেটা WPLMS সবগুলো তো সেমই হবে। এখন কি স্যার এটা ক্যান্সেল করে দিব?
আপনি একটু আমাকে হোম পেজটা দেখান আপনার আমি থিম পেজটা একটু ভিজিট করে আসি, আচ্ছা থিম পেজটা একটু ভিজিট করে আসি। WPLMS এ আগে পরে কিছু একটু নাম দিয়ে চেঞ্জ করে অনেক কিছু দিচ্ছে। এই যে WPLMS হ্যাঁ লেখা এটা আছে। WPLMS ভাই। আমি থিমসে যাই, থিমসে গেলে চেহারাটা একটু দেখতে যাচ্ছে আসলে কোনটা। আচ্ছা একটু অন হোক, আমি এখন একটা কাজ শেষ করে আসি। কিছু করো, তুমি করো, পুজো 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 পুজো, আর কিছু ইসে পাওয়া কিছু ইসে। এই যে এটা WPLMS এ। ভাই এইটা আপনি থিম ফরেস্টে যাবেন, এটা এটা থিম ফরেস্টের লিংক আছে, ক্লিক করেন তো এখানে, করে দেখেন তো। এটাতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা না এটা না এটা না এটা না এটা না, আপনি ইমেজটাতে ক্লিক করেন, যে WPLMS যে ইমেজটা আছে এখানে ক্লিক করে দেখেন কোন সোর্স দিয়েছে কিনা, বা এটা আসলে কোন কোম্পানির বা কি আসে বিষয়। এটাতে তো ক্লিক হয় না। বা থিম ফরেস্টে গিয়ে থিমটার নাম সার্চ করলে পাওয়া যায়। এটার নাম তো WPLMS এ লেখা লেখা আছে। এই যে আপনি যান না ভাই, ওখানে যান যান, WPLMS অনেক থিম আছে, WPLMS অনেক থিম আছে। এটাতে আপনি ক্লিক হচ্ছে না। আচ্ছা আমি তাহলে আচ্ছা আপনি থিম ফরেস্টে যান, থিম ফরেস্টে যান, থিম ফরেস্টে যান। স্যার ওদের অফিসিয়াল ওয়েবসাইট আছে wplms.io। আচ্ছা আচ্ছা, এটা আইও তার মানে ইন্ডিয়ান। হ্যাঁ ভাই আমি এটা লিখে একটা লিংক দিছি। হ্যাঁ টিম ফরেস্টের একটা লিংক দিছি, মনে হয় ভাই, এই আপনি এটাই হবে ওনার। এটা কি না, বা এখানে অ্যাড্রেস দেওয়া আছে, যেহেতু অ্যাড্রেস দেওয়া আছে আইও যেহেতু, এখানে আপনি একটা কাজ করতে পারেন, নতুন একটা ট্যাবে ওই অ্যাড্রেসটা একটু লিখেন, হ্যাঁ WPLMS.io এটা লিখে নেন। এখানে স্যার অফিসিয়াল লিংকটা দিছি স্যার, ওখানে দেখেন, দেখতে পারেন। আচ্ছা আচ্ছা, ইনস্ট্রাকশন ক্রিয়েট কোর্স শুড বি ইজি টিচার বেটা, টিচারের একটা আলাদা অপশন আছে, রিচ টু কোর্স, ওয়েব ডিজাইন, ওকে। রানিং সিস্টেমে কি কি আছে, মেন স্টুডেন্ট স্টার্ট করি, ক্যাটাগরি টাইপ এন্ড স্টুডেন্ট ডিপার্টমেন্ট, হচ্ছে the properties and from the page course custom member profile. আচ্ছা আমি বুঝে গেছি ভাই, এটা আপনি ক্লায়েন্টকে একটু নক করে বলেন যে এইটা আসলে দুইটা ফাংশনই আছে, টিচারের জন্য আছে স্টুডেন্টের জন্য, এখানে প্যারেন্টের জন্য আলাদা কোনো অ্যাক্সেস সিস্টেম নাই, বুঝতে পারছেন? হ্যাঁ ভাই প্যারেন্টের জন্য তো এখনো কখনো দেখি নাই, স্কুলের ভিতরেও প্যারেন্টের জন্য নাই, শুধুমাত্র ইনস্ট্রাক্টর বা টিচার আর স্টুডেন্ট। আপনি ক্লায়েন্টের সাথে যে বলেন যে আপনি যে আমাকে থিম দিয়েছেন, এই থিম দিয়ে আসলে দুইটা ইয়ে সিস্টেম আছে, স্টুডেন্ট আর হচ্ছে টিচার, আলাদার জন্য হচ্ছে আপনি যেটা চাচ্ছেন গার্জিয়ানের জন্য এই ধরনের কোনো সিস্টেম নাই। যদি আপনি আমাকে বলেন যে এটা আসলে সম্ভব না, তাহলে আচ্ছা অলরেডি সেন্ড হয়ে গেছে না, টাকা তো আপনার অ্যাকাউন্টে জমা হয়ে গেছে অলরেডি। না স্যার আমি তাই না? যখন ডেলিভারি দিছি উনি বারবার রিভিউর জন্য আমাকে পাঠাচ্ছে, মানে উনি বারবার
রিভিশনের জন্য পাঠাচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি ওনার সাথে একটু ডিসকাস করেন যে আপনি যেটা দিয়েছেন, বুঝতে পেরেছি, রিভিশনে দিয়েছে আবার। আপনি একটা কাজ করুন, ওনার সাথে ডিসকাস করুন। আপনি যদি চান তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমি অন্য থিম দিয়ে আপনাকে করে দিতে পারি, ওই থিমে ওই অ্যাক্সেস সিস্টেমটা আছে, ঠিক আছে? আপনাকে কি ক্লায়েন্ট এগুলো আগে বলে দিচ্ছে না, সেগুলো খেয়াল করেন না মনে হয় নাকি? স্যার আমি তো আসলে ওই আমাদের ট্রেনার ছিল, ওনাকে বলছিলাম স্যার, আমি স্যার, ওনাকে স্ক্রিনশট এই যে দিয়ে প্রোফাইলটা আছে বাইরের, এটা মনে হয় আমরা মানে দেখছিলাম গিগ র্যাঙ্কিং এর সময়। আচ্ছা আচ্ছা, তখন উনি বলছিলেন কি কাজ নেওয়ার জন্য। আমাদেরকে যে গতকালকে যে দেখাইছিলেন তখন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। অনেকে আছে যে থার্ড পার্টি হতে কাজ এখানে করে। একটা আচ্ছা, ঠিক আছে ভাই, reseller তাহলে আশা করি হ্যাঁ রিসেলার এটাই হবে। তাহলে মির্জা ভাই আশা করি বুঝতেছেন, আমরা অন্যদিকে চলে যাই তাহলে। স্যার এখানে যদি থিম চেঞ্জ করতে হয় তাহলে তো পুরো ডিজাইন চেঞ্জ করতে হবে না? এখন ডিজাইন আপনি ওনার সাথে একটু ফাইনালি কথা বলেন, যদি যদি নাই হয় সেক্ষেত্রে তো অযথা কষ্ট করে লাভ নাই, আলটিমেটলি এটা ক্যান্সেল করতে হবে আগে পরে, জি স্যার। এই হচ্ছে বিষয়টা। স্যার আমার এখান থেকে কারণ আপনার তো একটা সময় দাও। ক্যান্সেল করা ছাড়া আমি ক্যান্সেল করতে পারবো না। হ্যাঁ, বিশ্বজিৎ সরকার কি আছেন? বিশ্বজিৎ সরকার, কথা শোনা যাচ্ছে না আমার? বিশ্বজিৎ সরকার নাই। হ্যাঁ ভাই শোনা যাচ্ছে। বুরহানুদ্দিন ভাই চলে যাচ্ছে কি, নাম ডাকার কারণে চলে যাচ্ছে নাকি? আচ্ছা, মেয়েদের কারোর সাথে একটু কথা বলি, দেখি ওনাদের কি অবস্থা। জুলি এস আছেন? জি ভাইয়া। হ্যাঁ আপু বলেন, আপনার কি অবস্থা? কাজ টাজ কয়টা গিগ খুলছেন বা কেন বাইরে রিকোয়েস্টটা পাঠান নাই? অজুহাত তো অবশ্যই আছে, বলেন। ভাইয়া আমি একটা গিগ খুলছি, বাট এটা এখনো কমপ্লিট হয়নি, একটু কাজ বাকি আছে। কোন সাবজেক্টের উপরে? ওয়ার্ডপ্রেস। আচ্ছা, তার মানে গিগ গুলো ওপেন করেন, ঠিক আছে? গিগ গুলো ওপেন করেন, বুঝতে পারছি আমি। জি আচ্ছা, ভাইয়া। নেক্সট হচ্ছে জান্নাতুল ফেরদৌস। জান্নাতুল আপু কে আছেন? জান্নাতুল আপু মেবি নাই, মনে হয় নাই। আচ্ছা, নেক্সট আরেকজনকে দেখি আমরা। আচ্ছা, তন্ময় আচার্য আছেন? তন্ময় আচার্য, জি স্যার হ্যাঁ আছি। কি হ্যাঁ আপনার আসলে কোচ কি বলেন? হ্যাঁ আমার হচ্ছে স্যার ওই মানে গিগটা এখনো মানে খুলবো, মানে আমি আমার ওই ট্রেনার স্যারকে মানে সব ডকুমেন্টস পাঠাইছি। তো উনি আমাদের মানে শুক্রবারে আমাদের সাথে মানে কথা বলবেন, আমার সাথে কথা বলবে, আমাদের বলতে পুরো গ্রুপের সাথে কথা বলবে আমাদের। তো মানে উনি আচ্ছা যদি ওকে বলে তাহলে মানে মানে গিগটা খুলবো আর কি, মানে আমি সব ডকুমেন্টস পাঠাইছি। আচ্ছা, তারপর যদি চান আপনি চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারেন, যেহেতু এখন ইন্ডিভিজুয়ালি এখানে আছে, তো সেক্ষেত্রে চাইলে শেয়ার করতে পারেন, বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ এখন কয়েকদিনের ভিতরে যদি গিগুলো না খুলেন আসলে ওই এক্সপিরিয়েন্সটা নিতে পারবেন না। হ্যাঁ ঠিক আছে ভাইয়া। আচ্ছা ওকে, জান্নাতুল আপু মেসেজ দিছে। আপু আপনার কথা শোনা যাচ্ছে না, আপনি চাইলে কথা বলতে পারেন। হ্যালো হ্যাঁ আপু, কি অবস্থা বলেন আপনার? ভাইয়া, আমার একটা গিগ হয়েছে, কিন্তু মানে আর কোনো বাইরে পাই না, সেজন্য দিতে পারি না। আচ্ছা আমি বুঝতে পারছি আপু, আপনার নেটওয়ার্কের প্রবলেম, যার জন্য আমি কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছি না, বা যতটুকু বুঝলাম সেটা হচ্ছে আপনি একটা গিগ খুলছেন, যার ফলে হচ্ছে বাই রিকোয়েস্ট পাচ্ছেন না, আমার মনে হয় এটাই, তাই তো? ইয়েস অর নো বলে দিলে। আচ্ছা ওকে, তাহলে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনার আনসার দিয়ে দিচ্ছি এবং সবার উদ্দেশ্যে বলতেছি, আমি আর জন করে সবার কাছে যাওয়াটা আসলে সময় সাপেক্ষ। আমি আজকে চাচ্ছি একটা কিছু হলো আমি আজকে আপনাদেরকে দেখাবো, হ্যাঁ, কারণ প্রত্যেকদিনই বলি আসলে কথা বলতে বলতে অন্যদিকে চলে যায়। আপনারা অলরেডি আজকে ক্লাসও অলরেডি বুঝে গেছেন, আসলে বায়ো রিকোয়েস্ট আপনি পাবেন না যদি একাধিক না করেন, কারণ আপনি যে টপিকের উপরে গিগ খুলছেন বা যে কাজগুলো করছেন হয়তো বা হতে পারে এটা আসলে চাহিদা নাই। ভাই সহজ কথা, আপনি 7টা গিগ ওপেন করেন, বিভিন্ন ক্যাটাগরি গিগ গুলো ওপেন করেন, বাই রিকোয়েস্ট কিভাবে না আসে আপনি দেখেন, ঠিক আছে? এবং আমি বাই রিকোয়েস্ট আপনার জাস্ট এখন আপাতত এইটাই টার্গেট নেন যে বিগত এই কয়েকদিনের ভিতরে আমার 7টা গিগ যারা খুলেন নাই 7টা গিগ খুলে ফেলতে হবে, সহজ কথা 7টা গিগ খুলে ফেলতে হবে। 7টা গিগ খোলার পর দেখেন কি কাহিনী চলতেছে, তখন দেখবেন যে মজা পাচ্ছেন বিষয়টা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে কথা বাড়াচ্ছি না, আজকে একটা নতুন কিছু একটা টপিক দেখাচ্ছি। তো আমি আশা করব, আমি আপনাদের কাছে এটা চাচ্ছি, দেখেন আপনাদের কাছ থেকে যদি না পাই আসলে হবে না। আমিও একটা স্যাটিসফিকেশনের বিষয় আছে, আমি আপনাদের এখানে ক্লাস করাতে আসছি,
আমি যদি স্যাটিসফাই না হই তাহলে আমার কিন্তু ভালো লাগবে না ক্লাসগুলো করাতে। তো একটু চেষ্টা করেন মানে যে জিনিসগুলো বলি করার জন্য এগুলো একটু করার চেষ্টা করেন, সুবিধা হবে। ঠিক আছে। আর আপনাদের যারা এখানে ক্লাসে জয়েন করছে মোটামুটি তাদের ব্যাচ আসলে অনেক আগে শেষ হয়েছে, মিনিমাম হলো তো 20 দিনের মতো হয়েছে বা 15 দিনের মতো হয়েছে ক্লাস শেষ করছেন। এতদিনই আসলে গিগ সবারই খুলে কথা, মিনিমাম তো 3টা-4টা করে গিগ খুলে রাখার কথাই, এই আর কি বিষয়টা। যাই হোক, আজকে আমরা একটু শুরু করি। আচ্ছা, ওয়েব মেইল নিয়ে আপনাদের ধারণা আছে? ওয়েব মেইল? জি ভাইয়া, ওয়েব মেইল নিয়ে ধারণা আছে, কিন্তু ওয়েব মেইলেও ভাইয়া ওই যে স্প্যামের যে সমস্যা, আমাদেরকে কিছু করানো হয় না, দেখাইলে ভালো। আচ্ছা আচ্ছা, আমি দেখাচ্ছি আমার একটু সময় দেন। আজকে এটা কথা হচ্ছে আজকে একটু স্টার্ট করি, কারণ নাহলে আমি আসলে বলবো কাজ করবো বলে আর করা হচ্ছে না। তো একটু স্টার্ট করি এটা। আচ্ছা, আমি আপনাদের জন্য একটা সাবজেক্ট রেডি রাখছি। হ্যাঁ বলেন। আমরা যদি গিগ ক্রিয়েট করি, ওইখানে যদি আমরা এডিট করি, গিগের মধ্যে কোনো পরিবর্তন হয় তাহলে কি আমাদের র্যাঙ্কে আসার জন্য সমস্যা হতে পারে না? আচ্ছা, আমি একটা কথা বলি, এটা গত ক্লাসে বলছিলাম, হয়তো আপনি ছিলেন না বা হয়তো খেয়াল করেন। বিষয়টা হচ্ছে এরকম যে আপনি অলরেডি কোনো আপনার গিগটা আসলে অলরেডি কোনো র্যাঙ্কই নাই, আপনি নতুন গিগ খুলছেন, এরকম একটা বিষয়। নতুন আমি কথা দুইটা জিনিস আছে এখানে, দুইটা জিনিস একটু ভালো করে টপিকটা বুঝেন। একটা হচ্ছে আপনি নতুন গিগ খুলছেন, এটা আপনি এডিট করতেছেন, এটা একটা বিষয়। কিন্তু গিগ বারবার এডিট করা এটা ভালো জিনিস না, এটা ভালো জিনিস না। আপনি নতুন গিগ খুলছেন, একবার হয়তো এডিট করছেন, না হলে আরেকবার এডিট করছেন, এখন কিছুদিন পর পরে যদি এডিট করার প্রয়োজন তাহলে এটা একটু সমস্যা আছে। এখানে এগুলা কাজ করবেন না। কেন করবেন না বলি, প্রবলেমটা আসলে কখন, যেমন ধরেন আপনি একটা গিগ খুলছেন, এখানে কাস্টমার আসতেছে, ভিজিট করতেছে, ক্লিক করতেছে, তার মানে ওই গিগটা আসলে অ্যাক্টিভ অবস্থায় আছে, ওই গিগটা অ্যাক্টিভ অবস্থায় আছে। এটা কিন্তু হুট করে চলে আসে না, এই অ্যাক্টিভ অবস্থাটা কিন্তু হুট করে আসে না, একটা সময় লাগছে। এখন আপনি যদি যখনই এই গিগটা এডিট করবেন, ওইটার পজিশনটা চলে যাবে একদম প্রথম দিন, যেদিন হচ্ছে আপনি গিগটা ওপেন করছিলেন, সেদিন আপনার গিগের যে অবস্থান ছিল ঠিক ততটুকু পর্যায়ে চলে যাবে। তাই আমরা অনেক সময় বলি যে গিগটাকে বারবার এডিট করবেন না। কারণ গিগটাকে বারবার এডিট করবেন না কেন, কারণ আপনার যদি র্যাঙ্ক থাকে আপনি র্যাঙ্কটা হারিয়ে ফেলবেন, আবার নতুন করে আপনাকে কার্যক্রম শুরু করতে হবে। কার্যক্রম শুরু করার পর এটা যতটুকু পর্যন্ত আগায় এতটুকু পর্যন্ত যাবে, এই হচ্ছে বিষয়টা। এখন যেহেতু আপনি নতুন, যদি বিষয়টা নতুন গিগ হয়ে থাকে, সেক্ষেত্রে হচ্ছে আপনি তো কোনো কাজই পান নাই, এবং হচ্ছে আপনার এখানে কোনো ক্লায়েন্ট আসতেছে না, রিভিউ মানে ক্লিক করতেছে না, তো সেক্ষেত্রে হচ্ছে আপনি এডিট করতে পারেন একবার বা দুইবার, এর বেশি এডিট করতে যান না। বারবার এডিট করলে গিগের একটা ইমেজ খারাপ হয়ে যায়, এই আর কি বিষয়টা। বুঝতে পারছি ভাইয়া? আচ্ছা স্যার, থ্যাংক ইউ। গিগ এডিট করার কারণে যেহেতু গিগের র্যাঙ্কিং কমে যায়, সেক্ষেত্রে আমি যদি গিগ এডিট করার পরে আমি স্যার যে গিগটা ডিলিট করে দেবো, হ্যাঁ, কিন্তু সেম গিগটা আবার আমি দিব, তাহলে কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা না, আপনি সেমটা দিতে পারেন। গিগ এডিট করার পরে তো র্যাঙ্ক কমা ডিলিট করে আবার দিলে করলে ডিলিট করে দিয়ে নতুন গিগ পাবলিশ করে দিবেন, সেম গিগটাই দিতে হবে, সেম গিগ দিতে পারবেন, সেম গিগ দিতে পারবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আর মনে কোনো কারো প্রশ্ন নাই, তাই তো? ভাই আমি একটু কথা বলতে পারি? আমি সাইফুল ইসলাম বলছি, কিন্তু আমার এই যে আমি অন্য একটা আইডি দিয়ে ঢুকছি এখন। আচ্ছা আচ্ছা বলেন। জি, আমি মনে করেন না একটা গিগ খুলছি, আর বাকিগুলো দেখা গেছে আমার আরো 2-3টা গিগের আমি কন্টেন্ট রেডি করে রাখছি, সব রেডি করে, কিন্তু আমার মনে করেন আমি মানে সবাই বলতেছে যে ইয়ে করার জন্য, গিগ করার জন্য, আবার এই যে ইয়ার মানে ফটোশপ করে তারপরে গিগের ইমেজ বানানোর জন্য, কিন্তু আমি ফটোশপের কাজ পারি না, এই জন্য মনে করেন না এখন ওই যে মানে আমি আর গিগ গুলা পাবলিশ করতে পারি না, চুপ করে বসে রয়েছি একটা নিয়ে। আপনি ক্যানভা না, আমি ফটোশপের কোন কাজে আমি করিনি কখনো। ক্যানভাতে তো ফটোশপ লাগবে না, ক্যানভাতে যে আপনি দেখে নেন ওটাতে পারবেন আশা করি। আচ্ছা ঠিক আছে, তারপরও আমি একটা জিনিস আজকে তো পাচ্ছি না, হয়তো দেখি নেক্সট ক্লাসে। ফটোশপ বেসিক তো সবাই পারে, এর জন্য আসলে আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ইকবাল ভাই, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনাদের মধ্যে থেকে একটা কাজ করি না হলে। হ্যাঁ মুস্তাফা ভাই বলেন। একটা কোশ্চেন, আমার যে 3টা গিগ খোলা হয়েছে, 3টা গিগের মধ্যে আমার ভিডিওগুলো আপলোড করা হয় নাই। হ্যাঁ, এখন আমি ভিডিওগুলো তৈরি করছি, এখন যদি আমি ভিডিওগুলো আপলোড করে দিই এটা কি এডিটেই পড়বে? হ্যাঁ, তো এখন কি আমার যে আগের ইমপ্রেশন ছিল, ক্লিক ছিল, ওইগুলো কি শেষ হয়ে আবার নতুন করে আসবে এগুলো? আসলে ডিফল্ট ভাবে ওই থিংকিংটা আছে এই জায়গায় যে নতুনের মতো কাজ করবে, বুঝতে পারছেন?
যে আমার আর আগের ভাই, যে আরেকটা কথা, চলে যাবে? ইমপ্রেশন যাবে না তো, যাবে না। এগুলা থাকবে, এটা চলে যাবে না, এটা এটার মতোই থাকবে, কিন্তু গিগের অ্যাক্টিভিটিটা এরকম হয়ে যাবে আর কি, নতুনের মতো। পেজ পরিবর্তন হইবে আর কি, যদি প্রথম পেজে থাকে তাহলে পঞ্চম পেজে যাইবো, তৃতীয় পেজে থাকলে চতুর্থ ষষ্ঠ এরকম পেজে চলে যাবে আর কি। ভাই আরেকটা কথা ছিল। জি জি বলেন। যে আমার গিগে মনে করেন না বাই রিকোয়েস্ট আসে, আবার মোটামুটি ভালোই বাই রিকোয়েস্ট আসে, কিন্তু মনে করেন না আমার গিগে কোনো ইমপ্রেশন হইতেছে না, কোনোভাবে হইতেছে না। বায়ার রিকোয়েস্ট আসে, এখন আপনি বাই রিকোয়েস্ট পাঠান, বাই রিকোয়েস্ট পাঠালে হ্যাঁ আমি বাই রিকোয়েস্ট পাঠাইতেছি, কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো একটার রেসপন্স পাইছিলাম, কিন্তু আমার আর কি ফাইবারের বাইরে নিয়ে যেতে চাইছিল, সেজন্য পরে আর ওটা কাজ করা হয়নি আর কি। আচ্ছা ইমপ্রেশন বাড়ানোর জন্য কিন্তু এছাড়া আর কোনো হইতেছে না, টোটাল প্রায় বন্ধ। আচ্ছা আচ্ছা, তাহলে গিগ গুলো একটু অপটিমাইজ করতে হবে, গিগে কিছু ভুল ত্রুটি থাকতে পারে, টাইটেল এই জিনিসগুলো একটু দেখতে হবে, ঠিক আছে? এই জিনিসগুলো আসবো স্টেপ বাই স্টেপ, আমরা এগুলো মেনটেন করবো। জাস্ট আবার আরেকটা জিনিস কথা বলে একটু মনে করে দিন, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রশ্ন পর্বে যদি থাকে, প্রশ্নটা আবার শেষের দিকে আমরা করি। আমি কিছু যেটা দেখাতে চাইছি একটু দেখাইনি, পরবর্তীতে আমি একটু নিব, ঠিক আছে? ওকে। আচ্ছা, জাফরউদ্দিন ভাই কি আপওয়ার্কে পরে ক্লায়েন্ট কেয়ার নক করছিল? নক করছিল যে স্যার উনি তো মানে 8 ঘন্টা ধরে আর লাইনে আসে নাই। আমার একটা বাইরে মেসেজ আসছে স্যার, ট্যাক্সি ক্লার্ক স্যার। আচ্ছা, কথা বলেন তাহলে। স্যার আমি রিপ্লাই দেওয়ার পর 8 ঘন্টা হয়েছে, উনি এখনো মানে লাইনে আসেন নাই, কাউকে হায়ার করেন এখনো। আচ্ছা, সমস্যা নাই, লাগিয়ে থাকেন, হয়তো চলে আসবে। 3 দিন সময় আছে তো, এখনো 2 দিন বাকি আছে। দেখি আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি ক্লাস শুরু করি। হ্যাঁ, ইকবাল ভাই কিছু বলবেন? আর স্যার আমি এবারে গিগ খুলছি 6টা, একটা পেন্ডিং রাখছিলাম। আচ্ছা, নিয়ে নেন নিয়ে নি মনে, ওটা ক্যাটাগরি নিয়ে একটু ঝামেলা আছে, এইজন্য। ক্যাটাগরি তো দিয়ে দিছি আপনাদের থেকে তো ক্যাটাগরি সিস্টেম, মানে অন্য ক্যাটাগরিতে দিতে চাইছিলাম স্যার, ওখানে মানে ইংলিশ টেস্ট লাগে, আবার এসইও টেস্ট লাগে, এইজন্য। একটা দিয়ে দেন পলিসিগুলো তো জানাই আছে, সিস্টেমগুলো তো জানা আছে। আচ্ছা, ওকে, ঠিক আছে জাফরউদ্দিন ভাই, আবার কথা হবে। ইকবাল ভাই বলেন। আমার একটা আসছে, বায়ার মেসেজ আসছে ইয়েতে। আচ্ছা আচ্ছা, ইনবক্স করছে আমাকে, সে স্পিড অপটিমাইজেশন চাচ্ছে স্যার ওয়েবসাইটে। আচ্ছা, বাজেট কত? আপনাদের মধ্যে থেকে স্পিড অপটিমাইজেশন কাজ তো পারি, ওনাকে হায়ার করে নেবেন, একটা বাজেট দিয়ে দিবেন ওনাকে। এখানে বলছে যে গুগল ইনসাইট টুলের কথা বলতেছে স্যার। গুগল ইনসাইট টুল? গুগল ইনসাইট টুল দিয়ে কি করতে আছে উনি? উনি বলতেছে যে তার ওয়েবসাইটটি গুগল ইনসাইট টুলের মাধ্যমে মোবাইল এবং ডেস্কটপ উভয়ের জন্য স্পিড অপটিমাইজেশন করতে হচ্ছে। আচ্ছা, এটা একটা টুলস মনে হয়, ইনসাইট একটা টুলস আছে ভাই, ওই যে জিটি ম্যাট্রিক্স একটা ওয়েবসাইট জাস্ট ওইখানে শো করে যে জিডি ম্যাট্রিক্সে যেমন আপনাকে সাজেশন যে কতটুকু হয়েছে না হয়েছে, ওইটাও ওইখানেই শো করতেছে, বাট জিডি ম্যাট্রিক্স এর রিপোর্টটা না দেখে উনি ওইটার রিপোর্টটা দেখবে, এই আর কি বিষয়টা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমানুল্লাহ ভাই, আমার কথা ঠিক আছে তো নাকি? হ্যাঁ ভাইয়া, এটাই। আচ্ছা, ওকে, আপনি কথা বলে দেখেন, তারপরে তো হলে তো বেটার। আচ্ছা, ঠিক আছে, ক্লাস শুরু করি আমি তাহলে। বেসিক জিনিসগুলো একটু শুরু করি, যতটুকু আগানো যায়। আচ্ছা, আপনাদের আমি একটা অপরচুনিটি দিতে পারি, সেটা হচ্ছে যেহেতু গুগল মিট আছে, যেহেতু এই লিঙ্কটা অন্য টাইমেও স্ক্রল করতে পারবেন, সমস্যা হবে না মেবি। তো ক্লাস টাইমের বাইরে, মানে মেন্টরিং ক্লাসের বাইরে যাদের দরকার আছে মনে করেন, যেমন হচ্ছে ফাইবারের করতে, যেমন ইমেজ বানাতে সমস্যা, এরকম যদি কেউ থেকে থাকেন বা মনে করেন আছে, আপনাদের মধ্যে খোঁজ করে দেখেন, অনেক গ্রাফিক ডিজাইন আছে ভালো, আমি লিঙ্ক করে দিয়ে দিলাম, আপনাদের কানেক্ট করে দিলাম, আপনার ক্লাস চালিয়ে গেলেন। বা আপনারা স্কাইপি বা কোন অন্য, বা আপনারাও চাইলে তো গুগল মিটে কাজ করতে পারেন, ঠিক আছে? দেখেন, এরকম যদি চান হয়তো প্রস্তাব রাখতে পারেন। এটা তো পার্সোনালি তো করা যায়, পার্সোনালি লিংক গুগল মিট নিজেরাও করা যায়। হ্যাঁ, পার্সোনালি আপনারা এটা একটু ম্যানেজ করেন। আপনারা তো সবাই এখন কানেক্টেড, আপনারা ইউজ করেন না, এই আপনার নেটওয়ার্কটাকে ইউজ করেন। শুধু এই গ্রাফিক্সে কাজ জানেন না বা বেসিক কাজটা জানেন না, একজনে কাজ নেন, দুইটা ক্লাস নেন। একজনে ধরেন, আমরা তো গ্রাফিক্সে বস লেভেল হতে যাচ্ছি না, আমাদের জাস্ট গিগের ইমেজটা খুলতে যা যা দরকার, জাস্ট এই জিনিসগুলো আমাদের জানা, ঠিক আছে? জাস্ট এই জিনিসগুলো একটু জানা আমাদের। একজন ক্যামেরা ক্লাস নেন একদিন, আর একদিন হচ্ছে এটা, তবে একজন করে। এখন একসাথে যদি দুইজন দেখাতে যান তাহলে একটা সমস্যা হবে, যে মনে করেন যে না আমি ভালো পারবো,
আইডি আছে এটা, ঠিক আছে? এই নিয়ে আরো কথা বলবো, আমরা ক্লাস শুরু করি। ওকে, আমার স্ক্রিন শেয়ার হয়ে গেছে আশা করি। আচ্ছা, এটা হচ্ছে আমার হোস্টিং এর এখান থেকে হচ্ছে আমি নিব। লিঙ্কন ভাইয়ের হোস্টিংটা মনে অর্ডার করছেন, মেবি রাত্রে 11টার ভিতরে অ্যাপ্রুভ হয়ে যাবে, আমার একটু ডলার প্রবলেম হয়েছে। আচ্ছা, আমি একটু লগ ইন করি। আচ্ছা, এটা হচ্ছে প্যানেল আর কি। এটা সব ধরনের সিস্টেমইতে আপনার যদি গডিডি থেকে কিনেন বা অন্যান্য সিস্টেমের এটা থাকে যে মেইন একটা ওয়েবসাইট যাদের থেকে আপনি ডোমেইন হোস্টিং নিচ্ছেন, তাদের ওয়েবসাইটের পারপাস হচ্ছে আপনি লগ ইন করবেন। এখন এই প্যানেলের ভিতরে হচ্ছে আপনি সবকিছু পেয়ে যাবেন। হ্যাঁ, যেমন এখানে আছে সার্ভিস, আমি সার্ভিসে ক্লিক করলাম, আমার যতগুলা সার্ভিস অ্যাক্টিভ আছে সব সার্ভিসের ইনফরমেশনগুলো এখানে দেখাচ্ছে। তো আমি চাচ্ছি banglaTutorial.com এটা অতদিন কাজ করার জন্য এখানে অ্যাক্টিভে ক্লিক করলাম। এখানে অ্যাক্টিভ করার সাথে সাথে এখানে পাশে দেখো যে লগ ইন টু সি প্যানেল আছে। তো লগ ইন টু সি প্যানেল বলতে আমরা বলি যে কন্ট্রোল প্যানেল। তো এখানে আসলে সার্ভারের টোটাল কন্ট্রোল প্যানেলগুলো আমরা পেয়ে যাই। তো আজকে আমরা প্রথমত দেখতে আছি যে আমরা যে কোনো কাজ করতে গিয়ে আপনারা হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম 7 বানাবেন, কন্ট্যাক্ট ফর্ম নিয়ে কাজ করবেন। এখন কন্ট্যাক্ট ফর্ম নিয়ে কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে যে অধিকাংশ সময় হচ্ছে স্প্যামে চলে যায়। স্প্যামে চলে যাওয়ার কিছু কারণ আছে বা রিজন আছে, সেটা হচ্ছে আপনি যে ডোমেইন নিয়ে কাজ করতেছেন ওই ডোমেইনের আওতাভুক্ত যদি কোনো প্রফেশনাল ইমেল দিয়ে না দিয়ে সেট আপ করেন, আপনি অন্যান্য দিয়ে কোনো কিছু সেট আপ করেন যেমন gmail.com, yahoo.com, এইগুলা যদি অ্যাডমিনের ইমেল হয় সেক্ষেত্রে অনেক সময় স্প্যামে চলে যায় অধিকাংশ ক্ষেত্রে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার ডোমেইনের আওতাভুক্ত ইমেল অ্যাড্রেস খোলা থাকতে হবে, যেটাকে আমরা ওয়েব ইমেল বলি বা যেটা আর কি, বা প্রফেশনাল ইমেল যেটাকে আমরা বলি। আচ্ছা, এখন কথা হচ্ছে আমার ডোমেইন হোস্টিং ধরেন নেওয়া আছে বা আপনিও নিয়ে নিলেন, নেওয়ার পর আপনি এই জিনিসটা কিভাবে ক্রিয়েট করবেন। দেন আমি এখানে লিখলাম ওয়েব মেইল বা ইমেল লিখলো আশা করি চলে আসবে, বা মেইল লিখলাম। এই যে ইমেল অ্যাকাউন্ট নামে এখানে অপশন আছে, আমি এখানে গেলাম ইমেল অ্যাকাউন্ট অপশনে। ইমেল অ্যাকাউন্টে যাওয়ার পর অলরেডি আমার যে অ্যাকাউন্ট গুলা করা আছে বা যে ইমেল গুলা করা আছে এখানে আমার দেখাচ্ছে, যেমন অলরেডি এখানে একটা ইমেল করা আছে। তো এখন ধরেন আমি চাচ্ছি হচ্ছে আমি একটা ইমেল ক্রিয়েট করতে। তো ইমেল যদি ক্রিয়েট করতে চাই আমি এখানে 225 উপরে হচ্ছে নিতে আসুন। আচ্ছা, আমি মিউট করে দিলাম। আচ্ছা, এখান থেকে আমি ইমেল তৈরি করতে আছে, তার জন্য সে ক্রিয়েটে ক্লিক করলাম। আচ্ছা, ক্রিয়েট। এখন আমি যে কাজটা করতেছি এটা হচ্ছে আমার মেইন ডোমেইনে আওতাভুক্ত। এই একই কথা, সাবডোমেইন তো আমরা বুঝি, একটা মেইন ডোমেইনে আওতাভুক্ত যখন একাধিক আমরা সাবডোমেইন কিন্তু করতে পারি। তা আমার অলরেডি অনেকগুলা সাবডোমেইন করা আছে। যেমন আমার ইচ্ছা হচ্ছে আপনাদের ক্লাস নিতে গিয়ে যা যা কাজ করানোর প্রয়োজন আমার মেইন ডোমেইনে কাজ করলে তো আমার মেইন ডোমেইনটা নষ্ট হয়ে যাবে। মানে মেইন ডোমেইনে অলরেডি যে সাইটটা তৈরি করা আছে এটা আসলে টেস্ট পারপাস এখন চলতেছে, আমার টাইম পাচ্ছি না সাইটটা ডেভেলপ করতে। তো সেক্ষেত্রে হচ্ছে আমি কি করব যে মেইন ডোমেইনের কাজগুলো না করে আপনাদের জন্য আমি একটা সাব ডোমেইন রেডি করে রাখছি, যত কাজ করার সবগুলো হচ্ছে সাব ডোমেইনে করবো। এবং আমি কি করছি বিভিন্ন ধরনের ক্লায়েন্টকে ম্যানেজ করার জন্য যতগুলা ডেমো আছে সবগুলা আমি কয়েকটা করে নিছি, কি বলে এটাকে, যে সাব ডোমেইন তৈরি করে নিছি, যাতে করে হচ্ছে আমার যখনই যে জিনিসটা প্রয়োজন হয় ক্লায়েন্ট ডেমো দেখতে চাইলে আমি তখন ডেমো গুলো দিয়ে দিই, সেটা লোকাল ক্লায়েন্টের ক্ষেত্রে হোক বা অনলাইন ক্লায়েন্টের ক্ষেত্রে হোক। তো আমি একটা ডোমেইন তৈরি করছি, মানে মেইন ডোমেইন আওতাভুক্ত একটা সাব ডোমেইন তৈরি করছি। আশা করি সাব ডোমেইন তৈরি করতে পারেন, না পারলে আমি দেখাই দিব আর সেট আপ করে। ওকে, তো আমি চাচ্ছি যে ইমেল অ্যাড্রেসটা তৈরি করবো সেটা হচ্ছে এই সাব ডোমেইনের আওতাভুক্ত আমি ইমেল অ্যাড্রেসটা তৈরি করবো। তাহলে এখানে লিখতে হবে যেমন আমি চাচ্ছি হচ্ছে ইমেল অ্যাড্রেসটা ধরনটা হবে এরকম যে পার্থ এরকম নামে চাচ্ছি, তাহলে অ্যাড্রেসটা হবে partho@ledp.banglaTutorial.com এরকম। আচ্ছা, এখন কথা হচ্ছে এই ইমেলের ভিতরে ঢুকতে হলে আমাকে ইমেল অ্যাড্রেসটা আর পাসওয়ার্ডটা আমাকে দিতে হবে। আমি একটা কাজ করি, আমার কাজ করার সুবিধার জন্য আমি এখানে এগুলো একটু নোট করে রাখতেছি, তাহলে আসলে কিছুক্ষণ পর আমি নিজেই বুঝে যাবো। এখানে বললাম যে বিজনেস ইমেল, বিজনেস ইমেল। এই হোস্টিং সার্ভারটা কি আপনার স্যার? হ্যাঁ, আমার সার্ভার জি। সেবা এখানে পাসওয়ার্ড চাচ্ছি, বা আপনি যে ইমেল অ্যাড্রেসটা দিচ্ছেন ওই ইমেল অ্যাড্রেসে আসলে
প্রত্যেকটা ইমেল অ্যাড্রেস একটা নির্দিষ্ট স্পেস থাকে যে তথ্য পাঠাবেন বা আপনি পাঠাবেন, এই যে তথ্য আদান প্রদান গুলো হবে, মানে কতটুকু স্পেস দিবেন আপনি চাইলে এগুলাকে এখানে কন্ট্রোল করতে পারবেন, বা আনলিমিটেড না দেওয়াটাই বেটার, লিমিট থাকতেই শ্রেয়। তো এখান থেকে আমি একটা পাসওয়ার্ড জেনারেট করে নিচ্ছি, যেখানে জেনারেটে ক্লিক করলে পাসওয়ার্ড অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। আমি কিছুক্ষণ পর ইমেল অ্যাড্রেসটা ডিলিট করে দিব সিকিউরিটি পারপাস, আমি আপাতত এটা রাখছি, হ্যাঁ, বা এটাকে হাইড করে রাখতে পারি, যাই হোক যেহেতু শো করে দিছে হাইড করার মতো কিছু নাই। জাস্ট এখান থেকে আমি কি করলাম দেখেন, কিছুই করি না কিন্তু সিম্পল ইউজটা জাস্ট হচ্ছে আপনি এখানে আসলেন, আসার পর হচ্ছে কোন ডোমেইনের আওতাভুক্ত আপনি ইমেল অ্যাড্রেসটা তৈরি করতে চাচ্ছেন, জাস্ট ওই ডোমেইনটা সিলেক্ট করে দিয়ে ওই ডোমেইনে আওতাভুক্ত এটা কি হবে, যেমন এখানে বাধ্যবাধকতা বলতে কি, ওই যে আপনার জিমেইলের অ্যাকাউন্ট খুলতে কি হয় যে অলরেডি একটা ইমেল অ্যাড্রেস খুলে নিলে ওই ইমেল অ্যাড্রেস কি আর নেওয়া যায় না কিন্তু। তো সেম জিনিসটা এখানেও, যে আমি যদি অলরেডি পার্থ নামে যেহেতু একটা ইমেল অ্যাড্রেস তৈরি করে নিচ্ছি, তার মানে এখানে আর কারো কোনো সুযোগ নাই, আমার এখানে সুযোগ নাই। যদি আমি ডিলিট করে দিই তাহলে হচ্ছে আবার তৈরি করার সুযোগ আছে, এই হচ্ছে বিষয়টা। তার মানে প্রত্যেকটা ইমেল অ্যাড্রেস গুলো কিন্তু এখানে ইউনিক হবে আমার এই ডোমেইনের আওতায়। ওকে, তো আমি এখান থেকে আপাতত আমার পাসওয়ার্ডটা কালেক্ট করলাম, আর হচ্ছে ইমেল অ্যাড্রেসটা একটু কালেক্ট করে নিই। ইমেল অ্যাড্রেসটা হচ্ছে পার্থ PARTH@LEDP .PNGLA বাংলা tutorial.point.com। মেবি কিছুক্ষণ পরে আমাকে এমনি দিত। যাই হোক, এখান থেকে হচ্ছে ক্রিয়েটে ক্লিক করছি। ওকে, তাহলে এখানে অলরেডি আমার ইমেল অ্যাড্রেসটা চলে আসছে, এখানেও শো করতেছে যে ইমেল অ্যাড্রেসটা যেন ভুল না হয় আমি তো এখান থেকে কপি করে দিলাম। অলরেডি আমার ইমেল অ্যাড্রেস আর হচ্ছে পাসওয়ার্ডটা ক্রিয়েট করা হয়ে গেছে। ওকে, এখন আসি, যদি আমি তাহলে ইমেল অ্যাড্রেসটা কিভাবে খুলতে হয় এটা বুঝতে পারছি তো, ক্লিয়ার এতটুকু কনসেপ্ট? এটার মধ্যে কারো কোনো প্রশ্ন? না না জি ভাই বুঝতে পারছি। তাহলে আমি লগ আউট হয়ে বের হয়ে যাচ্ছি। আমার মোটামুটি আর এখানে স্যার এটা যদিও এই নেমটা অলরেডি এক্সিস্ট থাকে সামহাউ, কখনো সেটা কোথায় দেখাবে? বা আমি তো এই যে প্যানেলে যখন ঢুকছি এখানে তো আমাকে সাজেস্ট করছে না, নিচেই তো দেখাচ্ছিল যে কয়টা ইমেল অ্যাড্রেস খোলা আছে কি কি নামে, বুঝতে পারছেন? এই যে এখানে আপনি দেখেন মেইল অপশনে যাই, যে মেইল অ্যাকাউন্টে যখন আমি যাচ্ছি, যেহেতু এটা আমার সার্ভার, আমার সবকিছু, আমার প্যানেল সবকিছু, তাহলে এখন বলতে হচ্ছে আমার 2টা ইমেল অ্যাড্রেস খোলা আছে এই ডোমেইনে আপাতত। ক্লিয়ার কনসেপ্ট? জি স্যার। ওকে, তাহলে এখান থেকে আমি একটু কাজ করি, আমাদের ডোমেইন অ্যাড্রেসটা, আচ্ছা যেহেতু আমার এই ডোমেইনে আওতাভুক্ত, আমার ইমেল অ্যাড্রেসটা কি ছিল আমি তো নিজে ভুলে গেছি কিভাবে আমি ঢুকতে হয়। আচ্ছা দেখি এখান থেকে ঢুকতে পারি কিনা, LEDP/webmail এভাবে ছিল নাকি মনে নেই। আচ্ছা আমি দেখি ট্রাই করে। স্যার রেকর্ডিং চলতেছে তো না? হ্যাঁ রেকর্ড চলছে। আমার যে ডোমেইনের নামটা, মানে যে ডোমেইনটা আমি ইউজ করতেছি, আমার ডোমেইনটা হচ্ছে আপনাদের জন্য যে কাজটা করতেছি সেটা হচ্ছে LEDP.banglathutorialpoint.com। তাহলে এই ডোমেইনের নামটা লিখে জাস্ট লিখলে হবে ওয়েবমেইল, নাকি আবার দেখাতে হবে? ওয়েবমেইল লিখলেও হবে বা এই পোর্ট নাম্বারটা লিখলেও হবে। ওকে, তাহলে এখানে আমাকে প্রোভাইড করতে হবে কি, আমি যে ইমেল অ্যাড্রেসটা তৈরি করছি সেই ইমেল অ্যাড্রেসটা আমাকে এখানে প্রোভাইড করতে হবে, এন্ড পাসওয়ার্ড দিতে হবে। এখানে সার্ভারের সিকিউরিটিগত কারণে কিছু কিছু জিনিস আছে, যেমন আমাদের সার্ভার সিস্টেমে আমরা কি করি যে 3বারের বেশি যদি কেউ ট্রাই করে তখন আমরা আইপিটা ব্লক করে দিই, মানে যে ঢুকতে যাচ্ছে তার আইপিটা ব্লক করে দিই। মানে এমনও তো হতে পারে যে হ্যাকিং এর পারপাস কেউ এই জিনিসটা ট্রাই করতেছে, এরকম কিন্তু হতে পারে। তো তার জন্য তখন হচ্ছে যারা এই প্রবলেম, যাদের আইপি ব্লক হয়ে যায় তখন আমরা কন্ট্যাক্ট করলে আমাদের সাথে তখন হচ্ছে আমরা ব্লকটা খুলে দিই সাপোর্ট সেন্টার থেকে, এরকম আর কি বিষয়টা। তো আমি লগ ইন করা ট্রাই করছি। শুধু আমাদের না, এটা হতে পারে অন্যান্য ক্ষেত্রে সিকিউরিটি পারপাস হয়। আচ্ছা, এখন যখন আপনি প্রথমবার ঢুকবেন বা অনেক সময় আপনাকে ইনফরমেশন গুলো চাবে যে এই যে এখন আমাকে এখানে ইমেল যে আনবো বা ইমেল যে আমি পাঠাবো এই জন্য কয়েকটা সার্ভিসে সিস্টেমেটিক আছে, যেমন এটা আছে, এটা আছে, আপনি কোনটা ইউজ করবেন। যেমন আমি যদি এটা ইউজ করতে চাই, জাস্ট হচ্ছে ওপেন ইন ইনবক্স হোয়েন লগ ইন, এটা দিয়ে দিলাম, বা ডাইরেক্ট এটা ওপেনও ক্লিক করতে পারি। জাস্ট কোন ধরনের সার্ভিস নিতে যাচ্ছে, কোন ধরনের কোম্পানি সার্ভিস নিতে যাচ্ছে ওইটা, বা এটা নিতে চাইলে জাস্ট এটা সিলেক্ট করে দিয়ে দিলে হতো। এই যে চলে আসছে। এখন আমাকে যদি কেউ ইমেল করে, আমার যে ইমেল অ্যাড্রেস, এই যে ইমেল অ্যাড্রেসটা, এই ইমেল অ্যাড্রেসটা যদি কাউকে দিয়ে দিই,
তাহলে এই ইমেল পারপাস আমাকে ইমেল করলো, দেন হচ্ছে আমি এখানে ইনবক্সে আসলে আমি ইমেল গুলো পাবো। ঠিক আছে, তো একইভাবে আমি যদি কাউকে ইমেল পাঠাতে চাই, যেমন সেখানে অপশন আছে যে কম্প্রেসে ক্লিক করলে এই যে কাকে পাঠাতে চাচ্ছে ওই সিস্টেমেটিক সব আগের মতো, ঠিক আছে, সিস্টেমেটিক সবকিছু আগের মতো, আপনি আপনার মতো করে পাঠাতে পারবেন। Okay, এখানে আরো আর কি ব্যাপার। তার মানে ইমেল পাঠানো, ইমেল আসবে, তার মানে আপনাকে যদি কেউ কোম্পানি ইমেল পাঠায়, বিজনেস ইমেল গুলো সাধারণত এইভাবেই করা হয়। তাহলে এখন এই পর্যন্ত আমরা যে টপিকটা দেখলাম সেটা হচ্ছে ওয়েব মেইলটা আসলে কিভাবে ক্রিয়েট করতে হয়, দেন হচ্ছে ওই ওয়েব ইমেলটা কিভাবে আমি ইউজ করব। দুইটা কনসেপ্ট ক্লিয়ার? জি ভাই। ওকে, কারো প্রশ্ন আছে এই বিষয়ে? আচ্ছা, মনে হয় কারো কোনো প্রশ্ন নাই, তাহলে হচ্ছে আমি বের হয়ে যাচ্ছি। এখান থেকে লগ আউটে ক্লিক করে আমি এখান থেকে বের হয়ে গেলাম। আচ্ছা স্যার, মানে একটা ডোমেইনের আন্ডারে আমরা কোনটা ডোমেইন তৈরি করতে পারবো? সেটা ডিপেন্ড করতেছে আপনি কার কাছ থেকে হোস্টিং নিচ্ছেন আর হচ্ছে ওনারা কয়টা পারমিশন দিচ্ছে। আর আরেকটা বিষয় ডিপেন্ড করছে স্টোরেজটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট। আপনি যেমন আমাদের ক্ষেত্রে হচ্ছে আমরা সাবডোমেইন আনলিমিটেড দিই, সাবডোমেইন আনলিমিটেড করলে তো আমাদের কোনো লস নাই আলটিমেটলি, অত ডাটাবেস কিছু ইউজ হয়, বাট এটা দেখা যাবে যে এখন প্রত্যেকটা সাবডোমেইনের আওতাভুক্ত যখন আপনি আপনার ওয়েবসাইটের সোর্স গুলো রাখবেন ওটা তো স্টোরেজ দখল করতেছে, এজন্য হচ্ছে আমরা আনলিমিটেড করে দিচ্ছি। আর বেশি অংশ দেখা যাচ্ছে যে আমাদের স্টুডেন্টরাই হচ্ছে আমাদের কাছ থেকে হোস্টিং গুলো নেয়, তো তাদের প্র্যাকটিস পারপাস হচ্ছে ওই আচ্ছা প্রাইসিং বিষয়টা আসলে ক্লাসে বলা উচিত কিনা আমি জানি না, দরকার হচ্ছে পার্সোনাল মেসেজ দিতে হবে, না হলে আবার অনেকে দিলে আমাদের জন্য ভালো হয় স্যার। ভাইয়া বলে দিলে আমাদের জন্য ভালো হয়, কারণ এটা ক্লায়েন্ট জি আমাদের তো স্যার লাগে অনেক জায়গা থেকে স্যার, আমরা নিতে আমাদের অনেক টাকা খরচ হয়। আচ্ছা আমি তাহলে বলি, মানে এগুলো আমি বলতে চাই না, কারণ বললে অনেকে ভাবে যে মার্কেটিং পারপাস বা স্যার মনে হয় ক্লাস করে আসে। না স্যার, কারণ আমরা স্যার আমাদের তো স্যার এগুলো লাগে স্যার, আমরা যে দিক থেকে নিতেছি স্যার প্রতি মাসে মাসে হিউজ টাকা দিতে হচ্ছে স্যার, তো আপনার থেকে নিলে স্যার বেটার হবে, আমাদের স্টোরেজ যাবো টাকাও কম নিব, তো আমাদের জন্যই লাভ। আমাদের এখানে কয়টা ক্যাটাগরি আছে, যেমন হোস্টিং, ভিডিও হোস্টিং, অনেকে ভিডিও হোস্টিং গুলো নিতে চায় যেগুলো হচ্ছে বাংলাদেশি হোস্টিং, মানে সার্ভারটা আসলে বাংলাদেশের রাখা, এগুলো হচ্ছে এসইও, যারা এসইও নিয়ে কাজ করে লোকাল বেস তারা হচ্ছে এগুলো নেয়। দেন হচ্ছে বাকি যা আছে সবগুলো হচ্ছে ইউএস বেস সার্ভার। দেন হচ্ছে আমাদের কয়েকটা প্যাকেজ আছে কর্পোরেট আর চিপ। এখন আমরা আসলে অন্যদের মতো আনলিমিটেড কোনো অফার নাই, আসলে আনলিমিটেড বলতে কিছু নাই দুনিয়াতে, আমরাও লিমিটেড, আমরা তো একটা সার্ভার নিছি, আমাদেরও কিছু লিমিট আছে। এখন আপনাদের আনলিমিটেড দেওয়া আসলে এটা পসিবল না। অনেকে বিজনেসের পারপাসে অনেক কিছু আপনাদেরকে অফার করবে, কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম পড়লে তখন দেখবেন যে অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিচ্ছে বা বলবে যে আপনি অন্য জায়গায় চলে যান। এখানে বিষয়টা হচ্ছে যেমন আমাদের এইটা একটা যেটা আছে যে $18 সামথিং, আসলে আমাদের বিদেশি কিছু ক্লায়েন্ট আছে তার জন্য হচ্ছে আসলে ডলার রেট করে দেওয়া, বাট আমরা রিসেন্টলি কাজ চলতেছে, কিছুদিনের ভিতরে সবগুলা বাংলায় কনভার্ট করে নিব, কারণ আমার কুমিল্লার একটা বেচে এই একটা অভিযোগ আসছে, তারপর আমি জানাইছি আমার যে টিম আছে, তারপরে আমরা ডিসিশন নিছি বর্তমানে বাংলাদেশের ক্লায়েন্ট আমাদের বেশি, যার ফলে হচ্ছে এখন এটা বাংলায় কনভার্ট করার ইচ্ছা, আর আইপি বেস টিম করে হচ্ছে ইংলিশ দুইটা অপশন রাখবো আর কি আমরা, বিদেশের জন্য হচ্ছে যারা ইংলিশটা পায় এরকম একটা কোয়েশ্চেন স্যার, এই যে টাকাটা স্যার অনেক সমস্যা হলে মাসে দিতে হয়, আপনারা যদি লেগেছে স্যার প্রতি বছর দিতে হবে না স্যার মান্থলি দিতে হবে? আচ্ছা আমরা হচ্ছে ইয়ারলি নিয়ে নিছি আর কি প্যাকেজ সিস্টেমটা, কারণ হচ্ছে মান্থলি কালেক্ট করাটা একটু ভালো স্যার, এর জন্য হচ্ছে আমরা মান্থলি নিয়ে নিছি। হ্যাঁ স্যার এইটাই চাচ্ছিলাম স্যার আমি, আর এটা আমি এরকম বিচারতেছিলাম স্যার যাতে ইয়ারলি হলে ভালো হয় স্যার, এখানে আমি অনেক সময় দিতে গিয়ে স্যার দিতে ভুলে যাই কেন তেন। আচ্ছা এখানে কিছু স্পেসিফিক কয়েকটা জিনিস আপনাদের বলে দিই, এটা হয়তো বা অনেকে আপনারা জানেন না। এখানে ডিসপ্লেস বলতে হচ্ছে বোঝাচ্ছে হচ্ছে কতটুকু জায়গা পাচ্ছেন আপনি ইউজ করার জন্য, 1 GB, কারণ এটা তো বুঝেনি। এখন নেক্সট আসে হচ্ছে 25 GB ব্যান্ডউইথ বিষয়টা একটু ক্লিয়ার থাকা দরকার। অনেকে আনলিমিটেড ব্যান্ডউইথ বলে, আসলে আনলিমিটেড এটা পসিবল না, কোয়াইট ইম্পসিবল। অনেকে এটা না বলতে পারে যে এতজন ভিজিটর। এখন ব্যান্ডউইথের বিষয়টা আমি বলি, যেমন ধরেন এখানে 25 GB না, ধরেন হচ্ছে 1 GB, ব্যান্ডউইথটা হচ্ছে 1 GB। এখন একজন ভিজিটর আপনি যে ওয়েবসাইটটা বানাইছেন ওই পেজটা লোড হতে 1 MB খরচ হয়। কতটুকু খরচ হয়? 1 MB। তাহলে একজন ইউজার যখন আপনার ওয়েবসাইটে ভিজিট করতেছে, তখন তার ইন্টারনেট প্যাকেজ থেকে কিন্তু 1 MB চলে যাচ্ছে, কারণ 1 MB ডাটা লস হচ্ছে আপনার ওয়েবসাইটে ঢুকে। সেই সাথে সাথে আপনার যে সার্ভার কোম্পানি তারও এখান থেকে কিন্তু ব্যান্ডউইথটা লস হচ্ছে 1 MB।
তার মানে এখানে 25 জিবি না, আমি আবার বলতেছি এটা 25 জিবি না, ধরে নেন 1 জিবি আপনাকে ব্যান্ডউইথ দেওয়া হলো। তার মানে 1 জিবি মানে আমরা জানি 1024 এমবি। তার মানে একজন ভিজিটর আপনার ওয়েবসাইটে প্রবেশ করা মাত্রই 1024 এমবি থেকে 1 এমবি চলে গেল। তার মানে এইভাবে যদি 1024 জন ভিজিটর আপনার ওয়েবসাইটে ঢুকে, তার মানে কি ব্যান্ডউইথ কি আর থাকতেছে না, শেষ হয়ে যাচ্ছে, ব্যান্ডউইথটা শেষ হয়ে যাচ্ছে। সার্ভারে ব্যান্ডউইথটা শেষ হয়ে যাবে, তখন আপনার ভিজিটর যদি আপনার ওয়েবসাইটে দেখায় তখন একটা মেসেজ শো করবে ব্রাউজারে, সার্ভার নট ফাউন্ড, ব্যান্ডউইথ লিমিট, কন্টাক্ট উইথ ইওর হোস্টিং পার্টনার, এই ধরনের বিভিন্ন ধরনের মেসেজ গুলা দিবে। হচ্ছে আমরা এসএসসি বা এইচএসসি রেজাল্টের ক্ষেত্রে আমরা দেখি সার্ভারই দেখা যাচ্ছে না বা বিভিন্ন ধরনের মেসেজ গুলা দেখি, মূলত আসলে ব্যান্ডউইথ গুলা শেষ করে ফেলে, এই হচ্ছে বিষয়। বা অনেক হ্যাকাররা আছে, হ্যাকাররাও কি করে, আপনার যদি আপনার সাইটের প্রতি নজর পড়ে যায়, তখন কি করে ওই আপনার ওয়েবসাইটে দেখা যাচ্ছে যে একসাথে 1024 জন ভিজিটর প্রবেশ করায় দিল, তাহলে আপনার ব্যান্ডউইথ শেষ, আপনার সার্ভার ডাউন। তাহলে এখন সার্ভার যদি ডাউন হতে থাকে, এরকম একদিন দুই দিন এরকম ঘটনা চলতে থাকলে, তখন এটা গুগলের নজরে পড়বে, তখন হচ্ছে আপনার সাইটের র্যাঙ্ক গুলা পিছাই দিবে, এরকম আর কি। এখন অনেক কাহিনী থাকে, এই হচ্ছে বিষয়টা। তো এটা উদাহরণ দিলাম, আমি কথাটা শেষ করিনি। এখন আপনার যদি ওয়েবসাইট ডাউনলোডের ওয়েবসাইট হয়, ধরুন আপনি সফটওয়্যার ডাউনলোড দিচ্ছেন, এখন ডাউনলোডটা ধরুন গুগল ড্রাইভ বা মিডিয়া ফাইল না, ডাইরেক্ট হচ্ছে আপনার সার্ভার থেকে ডাউনলোডটা হবে। তার মানে যদি 1 জিবি হয়, তার মানে 25টা ডাউনলোড দিলে আপনার সার্ভার নাই। এর জন্য হচ্ছে সার্ভার কিনে কেউ নিজের সার্ভারে কেউ ডাউনলোডের লিঙ্ক দেয় না, লিঙ্ক গুলা থাকে অন্যান্য মিডিয়া ফায়ার বা অন্যান্য বিষয়গুলো। এখন কেউ কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন ব্যান্ডউইথ নিয়ে। স্যার ভিজিটর যদি ভিজিট করে বের হয়ে যায়, তারপরও কি প্রবলেমটা হবে নাকি? একটা জিনিস ক্লিয়ার বলি, ব্যান্ডউইথটা কিন্তু ইয়ারলি না, এই ব্যান্ডউইথটা দেওয়া হচ্ছে মান্থলি, অর্থাৎ 1 মাসের জন্য হচ্ছে 25 জিবি। আপনার 1 মাস যাওয়ার পর দেন হচ্ছে আবার নতুন করে 25 জিবি পাবেন। পার্থ ভাই একটা কথা বলতাম, মনে না করলে, আপনার যে আমরা যারা স্টুডেন্ট আছে ওনাদের জন্য কোনো প্যাকেজ নেই? এটা আসলে স্টুডেন্ট প্যাকেজ হিসাবে একটু প্রাইসটা একটু বেশি আসে, মনে হয় 1600 বা 1700 মতো কাছাকাছি চলে যায়। তো আমরা স্টুডেন্টের জন্য প্যাকেজটা আসলে 1500 টাকা করে রাখছি, মানে আমার যত স্টুডেন্ট আছে সবার জন্য 1500 টাকা। এবং এটা আরেকটা বিষয় বলে রাখি, এটা হচ্ছে সারা জীবনই 1500 টাকাই থাকবে, মানে আমার স্টুডেন্টের জন্য আমি বলে রাখি যে আমার স্টুডেন্ট যারা থাকবে সকলের জন্য 1500 টাকা, এবং এটা ফিক্সড। এমন না যে প্রথম বছরের জন্য 1500 টাকা, তার পরবর্তী বছর আবার বেড়ে যাবে, এরকম কিছু না, সারা জীবন এই প্যাকেজের জন্য 1500 টাকাই থাকবে। স্যার স্যার আমার এখানে একটা অফার শো করতেছিল, তো ওখানে লেখা ছিল যে মানি মেকিং ওয়েবসাইট। স্যার এটা আবার কেমন ওয়েবসাইট আমি ঠিক বুঝলাম না স্যার, আমি এটা চ্যাট বক্সে দিছি। আচ্ছা, আমি একটু পরে দেখছি। মানি মেকিং ওয়েবসাইট বলতে অনেক কিছু বোঝায় আর কি, আমি একটু দেখে পরে জানাচ্ছি। এই মেসেজটাই আসছিল এফিলিয়েট সাইট কেমন আছে? এফিলিয়েট এডুকেশনাল ওয়েবসাইট, তারপরে মানে ই-কমার্স ওয়েবসাইট, মানি মেকিং ওয়েবসাইটের নাম তো কোনো শুনি নাই স্যার। এটা জাস্ট বলছে ওনার কনসেপ্টটা না হচ্ছে মানি মেকিং ওয়েবসাইট, এখন ডিটেইলসটা আপনাকে দেখতে হবে। মানি মেকিং মনে হয় যে এফিলিয়েট সাইটগুলো আছে না, মনে হয় এফিলিয়েট বিজনেস বলে ওইগুলো মনে হয় অ্যাফিলিয়েট সাইট হতে পারে, অথবা হতে পারে যে উনি কোনো মানি মেকিং বিষয়ে কোনো টিপস এন্ড ট্রিক্স দিচ্ছে, এটাও হতে পারে। বা এমন হতে পারে যে এখানে সিপিএ সিস্টেমে হতে পারে, বা হতে পারে যে অনেকে বিটকয়েন নিয়ে কাজ করে, এটাও হতে পারে। এখন ক্লায়েন্ট থেকে রিকোয়ারমেন্ট গুলো নিতে হবে, বা উনি যদি ডেমো লিংক দিয়ে থাকে ওই ডেমো পারপাস গিয়ে দেখবেন যে ওই সাইটটা আসলে কিসের উপর। স্যার এইটুকুই দিছে, নিড অ্যান এক্সপার্ট টু ক্রিয়েট এ মানি মেকিং ওয়েবসাইট ফর মি, শুধু এটাই দিছে স্যার। না, এটা তাহলে ওনাকে নক দিতে পারেন, যে বলে দিতে পারেন যে মানি মেকিং ওয়েবসাইট তো অনেক ধরনের হয়, মেনি কাইন্ডস অফ মানি মেকিং ওয়েবসাইট, তুমি আসলে কোন ধরনের স্পেসিফিকেশন চাচ্ছেন? লাইক এস হচ্ছে বিটকয়েন, লাইক এস কয়েকটা ক্যাটাগরি নাম দিয়ে দিলেন, যে অ্যাফিলিয়েট বেস ওয়েবসাইট, এরকম কয়েকটা দিয়ে আমাকে একটু জাস্ট ইনশিওর করো, তাহলে আমি যদি বুঝতে পারি তোমার কাজটা আমি ভালোভাবে ডেলিভার দিতে পারবো। এই আর কি বিষয়টা টেক্সট দেওয়া যাবে না, কারণ ওখানে লেখা শুধু ক্রিয়েট অফারের অপশনটাই আছে স্যার। ক্রিয়েট অফার আছে, আচ্ছা আচ্ছা, তাহলে বাই রিকোয়েস্টে হচ্ছে বাই রিকোয়েস্ট পাঠাতে পারেন এই বিষয়টা। আচ্ছা, যেটা বলতে যাচ্ছিলাম, আচ্ছা তাহলে কারো কেন কি জানি প্রশ্ন ছিল, আশা করি প্রশ্ন উত্তর পাইছেন কিনা আমি জানি না, আমি আসলে অন্যদিকে। এখানে স্যার প্রথম যে প্যাকেজটা ছিল 1 জিবি ডেস্ক স্পেস, তো আমি মাত্র কিন্তু মানে একটা সাবডোমেইন খুলছি 1 জিবি, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তাহলে আমার মানে এই 1 জিবি না না 1 জিবি কিন্তু সাবডোমেইন খুলি না, এটা ইমেল খুলছি, ইমেল। ও আচ্ছা,
ইমেল খুলছি, এখন ইমেলটা তো ফুল ফিল আপ হয়ে যায় নাই, আপনি ইমেল তো আসে না, ইমেল তো আপনি ডিলিট করে দিবেন, আপনার স্পেস তো ঠিকই থাকতেছে, বুঝতে পারছেন? যখন ফিল আপ হয়ে যাবে তখন আপনাকে ওয়ার্নিং দেওয়া শুরু করবে, এই হচ্ছে বিষয়। আর এই প্যাকেজটার সাথে একটা ফ্রি ডোমেইন অ্যালাউ আছে, মানে এই বাজেটটার সাথে মানে 1500 টাকার ভিতরে 1 জিবি হোস্টিং আর একটা .com ডোমেইন, এই হচ্ছে বিষয়টা। ফ্রি সেটআপটা হচ্ছে আপনি এখানে আমাদের মডিউল আছে ওয়ার্ডপ্রেস ইয়ে ক্লিক করে চলে যাবে আর কি। এখানে অ্যালাউ একটাই, মানে মেইন ডোমেইন একটা অ্যালাউ, বাট সাবডোমেইন আপনি করতে পারবেন। আনলিমিটেড ডাটাবেজ যেহেতু আছে তার মানে আনলিমিটেড সাবডোমেইন আপনি করতে পারবেন। দেন হচ্ছে আনলিমিটেড ইমেল অ্যাকাউন্ট, আনলিমিটেড এফটিপি যেটা হচ্ছে ফাইল ট্রান্সফারের কাজ করি আমরা, যেটা লেটেস্ট সি প্যানেল, ক্লাউড লিনাক্স, আচ্ছা লিনাক্স বেস সার্ভার আর কি আমাদের। দেন হচ্ছে ডেইলি ব্যাকআপ, প্রত্যেকদিন আপনার ওয়েবসাইটে ব্যাকআপ দিবে। ধরুন আজকে কোনো একটা ঘটনা হয়ে গেল, আপনি সাপোর্টে নক করে বা এখানে অপশন আছে, আপনি চাইলে নিজে ব্যাকআপ নিয়ে নিতে পারবেন। ওয়ান ক্লিক স্ক্রিপ্ট ইনস্টল, অনেক ধরনের স্ক্রিপ্ট আছে, ওয়ার্ডপ্রেস, জুমলা টুমলা, এগুলো হচ্ছে ক্লিক করে করে আপনি নিয়ে নিতে পারবেন, ম্যানুয়াল ইনস্টল করতে হবে না, যেটা আপনার লোকাল হোস্টে সেট আপ করছেন। সাপোর্ট তো ফ্রি থাকেই, ফ্রি এসএসএল হচ্ছে 99% আপ টাইম, কারণ 100% বলা যায় না, এর জন্য সবাই 99% আপ টাইম দেন, এমনকি গোডিডিও বলে 99%, এই আর কি বিষয়টা। এই হচ্ছে বিস্তারিত বিষয়। কারো যদি দরকার হয় সেক্ষেত্রে দিতে পারেন, জাস্ট এই নাম্বার ফোন দিয়ে বললে হবে, এলইডি পেজ থেকে বললে হবে। আমার ভাইয়া বলেন। এখন এই যে ডিক্স যে 1 জিবি দেয়া আছে, হ্যাঁ, এখন যদি আমি ডিক্সের ইয়েটা বাড়াইতে চাই, যে আমি 1 জিবি না এটাকে 2 জিবি দেন আমাকে, হ্যাঁ, এই প্যাকেজের মধ্যে, তাহলে প্রাইসটা কত বাড়তে পারে? বিষয়টা হচ্ছে যদি রানিং মাসের ভিতর হয়ে থাকে, রানিং মাসের ভিতরে যদি হয়ে থাকে, তাহলে রানিং মাসের মধ্যে যদি আপনি করতে চান, তাহলে যে পেমেন্টটা দিছেন ওই যে পেমেন্টটা মানে ছিলাম ভাইয়া, এখন তো 1 জিবি ডিক্স স্পেস দেয়া আছে, তাই না? আমি চাচ্ছি এই প্যাকেজের মধ্যে আমি 1 জিবি 2 জিবি নিতে চাচ্ছি, হ্যাঁ, যে আমাকে 2 জিবি দেন, এখানে 1 জিবির মধ্যে জায়গায় 2 জিবি নেব, আর বাকি সব ঠিক থাকবে। এখন এই আর কি, যে 1 জিবি থেকে 2 জিবি বাড়াই নিতে চাচ্ছি আর কি, তাহলে আমাকে এটা কত দিতে হচ্ছে হবে? সেটা হচ্ছে আমরা প্যাকেজ রেডি, বাট কারোর কোনো প্রয়োজন হলে সেটা আমাদের স্টুডেন্ট কাস্টম করে দিতে হয় আর কি। যেমন আপনি ই-কমার্স নিয়ে কাজ করছেন, তো ই-কমার্স ওয়েবসাইট বানাইছেন না, সেম জিনিসই কিন্তু ই-কমার্সের ওয়েবসাইটে কি করছেন, প্রোডাক্ট গুলা রেডি করা লাগছে না, আপনি তো ডিজাইন করছেন বাইরে, এই যে এখানে ক্লিক করলে এটা কি প্রোডাক্টের পেজে চলে যাবে, তাহলে আপনি ওইখানে প্রোডাক্টটা যদি না তৈরি করেন তাহলে তো এখানে কাজ করবে না, বুঝতে পারছেন? আপাতত এগুলা করছি, বাট সেক্ষেত্রে হচ্ছে সাপোজ যে আমি যে 1 জিবি নিলাম, হ্যাঁ 1 জিবি নিলাম ডিক্স, তো এখন আমি দেখা যায় 5টা সাইট মানে এটার মধ্যে কাজ করার পারপাসে 5টা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে ডিক্সটা ফুল হয়ে গেল। তো এখন আমি চাচ্ছি যে আমার ওই সাইটগুলো থাকুক, আমি ডিক্সটা স্পেসটা বাড়াই নিই। এখন বাড়াই নিলে আমার ওই বাড়তি আর কত পেমেন্ট করতে হবে? এটা হচ্ছে নরমালি হচ্ছে .com ডোমেইন গুলা তো কখনো কখনো অফার থাকে, কখনো কোনো অফার থাকে না, তো এভারেজে আমরা হিসাব করলে দেখা যাচ্ছে যে 900-950 টাকার মতো হচ্ছে চার্জটা সহকারে চলে যায় হচ্ছে ডোমেইনে, আর বাকিটা হচ্ছে হোস্টিং পারপাস কস্টটা ধরে আর কি। তো 600-700 মতো বা 600 মতো পড়বে মনে হয়, আরো 1 জিবি প্লাস এরকম, বা 500-550, এই হিসাবটা করে তারপর ইয়ে করতে হবে। বুঝতে পারছি ভাই, ধন্যবাদ ভাই। ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ ভাই বলেন। ভাই এই যে এফটিপি অ্যাকাউন্টটা কি ভাই মানে ডাইরেক্ট সিপিএনএল এ ঢুকা যায়, নাকি ফাইল দিলা বিভিন্ন অ্যাপস দিয়া ওই যে এফটিপি অ্যাকাউন্ট অ্যাক্সেস? হ্যাঁ ওইটাও করা যায়, এবং এফটিপির আসলে অনেক কাজও আছে। যারা ডাউনলোড বানায়, ডাউনলোড রিলেটিভ যে ওয়েবসাইট বানায়, তাদের জন্য এফটিপিটা দরকার, ঠিক আছে? তো আমরা যারা কর্পোরেট লেভেলে ওয়েবসাইট বানাই, তারা তো এফটিপির এত বেশি বিশাল দরকার নাই। এফটিপির বিশাল কাহিনী আছে ভাই। আচ্ছা আপনাদের আমি জানি কি দেখাতে চাইছিলাম। হ্যাঁ ভাই বলেন। ওয়েব মেল নিয়ে আলোচনা করতেছিলেন। 99.99 যেটা আপ টাইম, ওইটা মানে বিষয়টা কি লোডিং টাইম না? না, যে সার্ভার তো এটা কম্পিউটার, তাই না? আপনার কম্পিউটার অফ করেন না, মাঝে মাঝে হ্যাং হয়ে যায় না? হ্যাঁ এইটাই আর কি। এটা তো সার্ভার 24 আওয়ার্স মানে চলতেই থাকে, তাহলে আপনি তো বলতে পারবেন না এটা আসলে কখন কোন ঘটনা হয়। দেখা গেল সার্ভারে একটা পার্স নষ্ট হয়ে গেল, তখন তো হয়তো 1 সেকেন্ড 2 সেকেন্ডের জন্য তো বন্ধ থাকতেই পারে, মানে 1 সেকেন্ড 2 সেকেন্ড, তাহলে 1 সেকেন্ড যে বন্ধ থাকলো বা 2 সেকেন্ড যে বন্ধ থাকলো, এটাও তো একটা কজ। 100% মানে তো এটা বন্ধ হবে না। স্যার এখন কি আমাদেরকে যে কন্ট্রাক্ট ফর্ম দেখাবেন?
কন্ট্যাক্ট ফ্রম, হ্যাঁ বেসিকটা দেখাবো এবং আপনাদেরও দেখার দরকার আছে, কারণ হচ্ছে অনেক কিছু আছে এগুলো হয়তো বলে কভার হয়ে যাবে। পাসওয়ার্ড আসলে কি দিছিলাম আমার মনে নেই। আচ্ছা, পাসওয়ার্ডটা মনে নাই, সেক্ষেত্রে আসলে ভাইয়া পাসওয়ার্ড তো সেভ করে রাখছেন একটা ওয়ার্ড ফাইলে। এটা না, এটা হচ্ছে ইমেইলের, তো আমি ইয়েতে লগ ইন করতে যাচ্ছি। পাঠ্যক্রমিক স্যার আমাদেরকে একটু ডিটেইলসলি যদি ডাব্লিউটি কন্ট্যাক্ট ফর্ম 7টা একটু বুঝাতেন তাহলে অনেক ভালো হতো। হ্যাঁ রাজু ভাই, এটা আজকে থেকে শুরু করছে, আপনাকে তো আমরা খুঁজতেছি। আমরা সেটা বললাম যে রাজু ভাই ইচ্ছা করলে অনলাইন থেকে আর্নিং করতে পারে, কিন্তু উনি করে না। এই ঘটনাটা কি সত্যি না মিথ্যা? একটু সমস্যা আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আজকে থেকে শুরু করলাম আর কি যাত্রাটা। আশা করি নেক্সট ক্লাসে মার্কেট প্লেস নিয়ে তেমন কোনো আর কথাই বলবো না, জাস্ট কোনো বিশেষ কারণ থাকলে কথা হবে। নেক্সট ক্লাস শুধু প্র্যাকটিক্যালটাই ক্লাস করাবো। তো আজকে রেডি করে নিলাম। আচ্ছা এখন আমাকে একটু বলেন, আপনি কি এটা জানেন যে ওয়ার্ডপ্রেসের পাসওয়ার্ড ভুলে গেলে এটা কিভাবে রিকভারি করতে হয়? জি স্যার, এটা হচ্ছে এই ডাটাবেস থেকে পাওয়া যায়। আচ্ছা আপনারা অন্যদের, আপনারা তো বেজে দেখাইছি, বাকিদের বলতেছে ভাই আমরা জানি না, আমরা জানি না। না ভাই। আচ্ছা তাহলে আমি এই জিনিসটা দেখাই দিচ্ছি এই সুযোগে। আজকে এটা দেখাই নি, দেখি তারপর কি করা যায়। আচ্ছা এখন কথা হচ্ছে, যেহেতু আমি এটার ভিতরে লগ ইন করতে পারছি না, বাট আমি যেহেতু এই ওয়েবসাইটের মালিক, তার মানে আমার তো সার্ভারের অ্যাক্সেস আছে, তাই না? আচ্ছা তাহলে আমি আমার সার্ভারে ঢুকবো, যেহেতু এই যে পিএন সার্ভার থেকে লগ ইন করে যেভাবে করতে হয়, আমি সার্ভারে আসলাম। আসার পর জানি সার্ভারে ঢুকতে হলে কি করতে হয়, লগ ইন টু সিপিএনএল করতে হয়। গেলাম হচ্ছে আমি লগ ইন টু সিপিএনএল। আচ্ছা আমি আরেকটা জিনিস ইনশিওর হইনি, আপনাদের ট্রেনার উনি তো দেখাইছে ডাইরেক্ট লাইভ সার্ভার কিভাবে ইনস্টল করতে হয়, এটা তো দেখাইছে নাকি? জি জি আমাদের। আচ্ছা আচ্ছা তাহলে বুঝবেন সমস্যা। আচ্ছা এখন বলেন তো, সিপিএনএল আসার পর যত ফাইল আছে ওয়েবসাইটে সেগুলো কোথায় থাকে, কোন লোকেশনে? ফাইল ম্যানেজারের পাবলিক আন্ডারস্কোর স্টিমের ভিতরে। ফাইল ম্যানেজারে আমরা গেলাম, ফাইল ম্যানেজারে যাওয়ার পর পাবলিক আন্ডারস্কোর স্টিমেল, হ্যাঁ এই যে এখান থেকে public.html আছে, এই যে পাবলিক HTML আছে। এখানে একটা কথা বলিনি, যদি ওয়েবসাইটটা মেইন ডোমেইনের হয়ে থাকে, মানে মেইন ডোমেইনের আওতাভুক্ত যদি কাজটা হয়ে থাকে, তাহলে public.html এর ভিতরে আপনি ফাইলগুলো পেয়ে যাবেন। কিন্তু আমরা যে কাজটা করতেছি এটা কিন্তু আমার মেইন ডোমেইন না, মেইন ডোমেইন বলতে হচ্ছে banglattutorialpoint.com, বাট এখানে কিন্তু আছে ledp.banglattutorialpoint.com, তার মানে এটা কি মেইন ডোমেইন না সাব ডোমেইন? কিন্তু public.html এর ভিতরে ঢুকলেই পাবেন না। public.html এর ভিতরে যাওয়ার পর আপনার যদি একাধিক সাবডোমেইন থাকে তাহলে একাধিক ফোল্ডার পাবেন, একাধিক সাবডোমেইন থাকলে একাধিক ফোল্ডার পাবেন। তার মানে আমাদের এটার নাম কি, LEDP। তাহলে এই যে LEDP নামে একটা ফোল্ডার ক্রিয়েট করা আছে, দেখেন ঠিক আছে। এখানে যাব, এখানে যাওয়ার পর wp config নামে একটা ফাইল পাবো আমরা। এইখানে যাওয়ার পর হচ্ছে আমি এখানে ইনফরমেশন গুলো দেখতে পারবো যে আমি যে এখানে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করছিলাম তখন আসলে ডাটাবেসের নামটা কি ছিল, কারণ ডাটাবেসের নামটা আমার লাগবে, কেননা আমি পাসওয়ার্ডটা রিকভারি করতে ওই ডাটাবেসটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমি যদি খেয়াল করি এখানে ডিবি নেম কি দেওয়া আছে, বাংলা টিউটোরিয়াল পয়েন্ট WP770 নামে দেওয়া আছে। আচ্ছা তাহলে এখন আমাকে এটা রিকভারি করতে হলে আমাকে যেতে হবে পিএসপি ইতে, কোথায় জানি যেতে হয় বলেন তো, একটু মনে করে দেন তো। ডাটাবেস বলতে হবে পিএসপি মাই অ্যাডমিন। ওকে পিএসপি মাই অ্যাডমিনে যাব। স্যার ডাটা হচ্ছে তো পিএসপি অ্যাডমিনের ভিতরে থাকে না স্যার? হ্যাঁ 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 এই পিএসপি মাই অ্যাডমিনে আমার এখানে অনেকগুলো সাবডোমেইন আছে, তো এই জন্য ডাটাবেসের সংখ্যাও বেশি। আমার মনে হয় এটা মনে হয় WP, আমি একটু আবার একটু খেয়াল করে নিই, WP770। এই যে WP770 মানে কি এই ডাটাবেসটা না? এই যে আমি এখানে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো যে WP ইউজার নামে একটা অপশন আছে, কার্ড থেকে যেন নয়েজ আসতেছে একটু খেয়াল করে মিউট করে দিন। ওকে আমরা এখানে দেখতে পাচ্ছি WP ইউজার নামে একটা অপশন আছে, কোথায়? এই যে WP ইউজার্স,
ক্লিক করলাম WP ইউজার্স। WP ইউজারে ক্লিক করার পর আমি এখানে পেয়ে যাব যে আমার ওয়েবসাইটে আমি যে ওয়েবসাইটটা তৈরি করছি এখানে কার কার ইউজার আছে, কতটা ইউজার ক্রিয়েট করা আছে। এখানে একটা ইউজার করা আছে এবং ইউজার লগইনে কি আছে যে হচ্ছে পার্থ নামে। ওকে, তাহলে এটা শুধু পার্থ নামেই আছে। পাসওয়ার্ডটা কি, এটা একটা অন্য একটা ফরম্যাটে দেখাচ্ছে আর কি পাসওয়ার্ডটা। এটা কি জানে একটা ফরম্যাট, এটাকে আবার কনভার্ট করে বের করা আছে। যাই হোক আমি এডিট করে দেখাচ্ছি। এডিটে গেলাম, এডিটে যাওয়ার পর দেন হচ্ছে এখানে যে ইউজার পাস যেটা আছে পাসটা হচ্ছে আমি চেঞ্জ করে দেবো। তবে পাসটা চেঞ্জ করার আগে এখান থেকে হচ্ছে MD5 বা মিড এই যে MD5 মোডটা দিয়ে দিতে হবে, দিয়ে হচ্ছে আপনি আপনার পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছেন। আমি হচ্ছে এই সাইটে রাখবো না, সেক্ষেত্রে পাসওয়ার্ডটা হচ্ছে আমি দেখা দিচ্ছি, বাট এই পাসওয়ার্ড আমি রাখবো না, কিছুক্ষণ পরে চেঞ্জ করে দিই। আচ্ছা, তাহলে হচ্ছে বর্তমান হচ্ছে পার্থ হচ্ছে আমার লগইন ইউজার লগইন আর হচ্ছে পাসওয়ার্ড হচ্ছে আমার এটা। স্যার আমরা চাইলে তো স্যার ইউজার নেম পরিবর্তন করতে পারি না? হ্যাঁ, চাইলে ইউজার নেমটাও সেম ওয়েতে চেঞ্জ করতে পারবে, সেম ওয়েতে চেঞ্জ করতে পারবে। তাহলে এই আমার কাজ শেষ, এখন আমি ট্রাই করি। ওকে, তাহলে ট্রাই করার আগে আমি একটু কাজ করি, আমি একটু আবার একটু রিফ্রেশ করি। ওকে, এখান থেকে আমার ইউজার নেমটা দিয়েছি পার্থ, PRTH পার্থ। ওকে, পাসওয়ার্ডটা দিয়েছিলাম পার্থ, PARTH পার্থ। আচ্ছা, আবার একটু খেয়াল করি, PARTH পার্থ 1 2 3 4 5। ওকে, লগইনে ক্লিক করছি। তাহলে এই যে পাসওয়ার্ডটা রিকভারি করে আমরা ভিতরে ঢুকতে পারবো। তার মানে এখন আমরা যেটা দেখলাম যে পাসওয়ার্ডটা কিভাবে চেঞ্জ করতে হয়, পাসওয়ার্ড যদি আমরা ভুলে যাই তাহলে কিভাবে উদ্ধার করতে হয় আশা করি বুঝতে পারছেন। কে বলতে পারবে স্টেপটা ভালো করে? হয়তো প্রথম অবস্থায় যারা আছেন একটু ঘুরে ফেলছেন। আমরা কি করছি, প্রথমে এই যে ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো একটু চেক করছি, মানে ফাইল ম্যানেজারে গেছি। ফাইল ম্যানেজারে যাওয়ার পর কোন ফাইলটা ওপেন করছি আমরা একটু বলেন তো? WP config। হ্যাঁ, WP config আমাকে দেখতে হবে যে ডাটাবেস আসলে কি নামে আছে। ওই ডাটাবেজে আইসা যখন ক্লিক করব, ওই ডাটাবেজের আওতাভুক্ত যতগুলা টেবিল ক্রিয়েট করা আছে সবগুলা টেবিল আমরা এখানে দেখতে পাবো। তো আমাদের দরকার হচ্ছে এই টেবিলটা দেখা, ইউজার্স। এইখানে এই টেবিলে ক্লিক করলে এই টেবিলে আওতাভুক্ত যে ফিল্ডগুলো আছে, ফিল্ডের ডাটাগুলো আছে আমরা এখানে দেখতে পাবো। ঠিক আছে, তো এখানে এডিট মোডে গিয়ে পাসওয়ার্ডটা আমরা বসাই দিছি MD5 মোড দিয়ে। মনে হয়েছে সবার? জি ভাইয়া। ওকে, তো অলরেডি এখানে আমার একটা কন্টাক্ট ফর্ম ইনস্টল করা আছে। অলরেডি আমার এখানে একটা কন্টাক্ট ফর্ম ইনস্টল করা আছে। এখন আপনারা কি জানেন তো কন্টাক্ট ফর্ম প্লাগইনটা কিভাবে অ্যাক্টিভ করতে হয় বা ইনস্টল করা, এই জিনিসগুলো তো জানি নাকি? জি ভাই, এগুলো জানি। আচ্ছা, যেহেতু আজকে 9টার উপরে হয়ে গেছে, আজকে আমি আগাতে যাচ্ছি না, এই দুটো টপিকই থাক। কন্টাক্ট ফর্ম 7 নিয়ে কালকে হচ্ছে বেসিক টু অ্যাডভান্স সবকিছু আমরা আলোচনা হবে। ঠিক আছে, এটা লং না করি, সবচেয়ে বেটার হবে মনে হয় এটাই। আচ্ছা ভাই, একটা কোশ্চেন, যে ওয়েবমেইলটা যে বলছেন এটা যদি ইভেন্ট সেকশনে দিয়ে দেন তখন কি আর এটা স্প্যাম ফোল্ডারে যাবে না? হ্যাঁ, সেটাই ভাই। এটা কি আবার গুগলের অ্যাকাউন্টের সাথে বা জিমেইলের সাথে কি কানেক্ট করা যায় না? সবকিছুর সাথে কানেক্ট করা যায়, আপনি চাইলে জিমেইলের সাথেও কানেক্ট করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলেন ভাই। স্যার আমি আমার ওয়ার্ডপ্রেস লগইন যে ওটা হাইড করার জন্য, সিকিউর করার জন্য